আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। স্বাগতম সবাইকে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আগে থেকেই বলে রাখছিলাম যে হিসাব বিজ্ঞানের উপর টপ এমসিকিউ ক্লাসগুলো আমরা করব, যে এমসিকিউ গুলো পড়লে ইনশাআল্লাহ তোমাদের আর হিসাব বিজ্ঞানের এমসিকিউতে কোনো ঝামেলা থাকবে না। তারপরও আমরা একটু শিওর হয়ে নিই যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমরা ক্লাস শুরু করতে পারবো কিনা। আর সবাই একটু কষ্ট করে আগে হচ্ছে ফ্রেন্ডসদেরকে একটু মেনশন করবা, এরপর আমরা ক্লাস শুরু করব যতটুকু পর্যন্ত করা যায়। হ্যাঁ, আমরা দেখি কতটুকু এমসিকিউ আমরা কভার করতে পারি। সবাই একটু আর্লি আসবা, তাড়াতাড়ি আসবা। হ্যাঁ, দেরি করা যাবে না, আমরা তাড়াতাড়ি শুরু করব। ঠিক আছে? সবাই 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 ফার্স্ট একটু মেনশন করো, আমরা 1 মিনিট সময় নিই, সবাই আসুক, তারপর আমরা শুরু করব। হ্যাঁ, তাড়াতাড়ি করব আমরা সবাই। আসসালামু আলাইকুম। আমার সাথে কারা কারা আছে আমি একটু দেখি। আহসান হাবিব, ওয়ালাইকুম আসসালাম। নাজিবা মেনশন করতেছে, ওকে। সৈয়দা তাহসিন, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দিও, এরপর আমরা শুরু করবো আর কি। হ্যাঁ, সবাই একটু ফার্স্ট ফ্রেন্ডসদেরকে মেনশন করো, আমরা শুরু করি। ঠিক আছে, চলো। সবাই সবাই একটু আগে ফ্রেন্ডসদেরকে মেনশন করে নাও, আমরা শুরু করব তাড়াতাড়ি। হ্যাঁ, ওকে, চলো তাহলে আমরা শুরু করি। যারা যারা আসতেছো চলে আসো। ফার্স্টে আমি তোমাদেরকে একটু কথা বলে নিই। অ্যাকাউন্টিং এ এমসিকিউ তে তোমার কত পাওয়া উচিত? তোমরা দেখি আমাকে একটু কমেন্টে বলো তো, তোমার কি মনে হয় তুমি অ্যাকাউন্টিং এ এমসিকিউ তে আসলে কত পাবা? দেখি অ্যাকাউন্টিং এমসিকিউ তে তুমি 30-তে 30-এ কত পাবা তোমার মনে হচ্ছে? মানে তোমার বিশ্বাস যে ভাই আমি এত পাবো, আই মাস্ট, আমি এত পাবোই। তোমার দেখি বিশ্বাসটা আমি একটু পরীক্ষা করে দেখি তো, কত পাবা। ঠিক আছে, ওকে, অনেকেই আসছে। তুর্য, ওকে। হাসান হাবিব, নীলাঞ্জনা, ওকে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। স্যার, মেয়ে ফ্রেন্ডসদের মেনশন দিতে পারবো? তোমার কি মেয়ে ফ্রেন্ডস আছে, এটা আমরা কি বিশ্বাস করতে পারি? যদি তোমার মেয়ে ফ্রেন্ডস থাকে তাহলে দেখি তুমি মেনশন দাও, আমরা দেখি। আমার তো মনে হয় না, তোমার যে অবস্থা সার্বিক থাকার কথা। ওকে, হোয়াট এভার। আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে তুমি এমসিকিউ তে 30 নাম্বারে কত পাবা? তোমার কি মনে হয় যে স্যার আমি 30-এর মধ্যে এত পাবো? কত পাবা তুমি? আমি যদি তোমাকে বলি তুমি 30 নাম্বার এমসিকিউ তে কত পাইতে পারো, দেখি একটু বলো তো আমাকে। জাস্ট ফ্র্যাঙ্কলি বলো যে স্যার এত পাবো। দেখি তোমাদের কার কার মনে হচ্ছে 15-16 পাবা। তানিম, আচ্ছা। বাকিরা, বাকিরা একটু বলো কত পাবা। আর একটু মেনশন করো তাড়াতাড়ি, দেরি হচ্ছে, আমরা ক্লাস শুরু করে দিব। বাকিরা কত পাবা? 30-এ 30-তে তুমি এমসিকিউ তে কত পাবা? যে স্যার আমি অ্যাটলিস্ট এত তো পাবো। 30-এর মধ্যে তুমি 30-এ কত পাবা এমসিকিউ তে? 30-এ এমসিকিউ তে কত পাবা? দেখো, এমসিকিউ তে ভালো করলে কিন্তু এ প্লাস পাওয়ার চান্সেস হাই। এমসিকিউ তে ভালো করলে, আর অ্যাডমিশনে তো এমসিকিউ লাগবে। তুমি যখন ডাবির জন্য পরীক্ষা দিবা, গুচ্ছে পরীক্ষা দিবা, রাবিতে পরীক্ষা দিবা, কবিতে পরীক্ষা দিবা, ইত্যাদি ইত্যাদি, যেখানে পরীক্ষা দিবা এমসিকিউ তো লাগবে, তাই না? তো এমসিকিউ তে তোমার ভালো না করার কোনো ওয়ে নাই, তোমাকে অবশ্যই ভালো করতে হবে। আচ্ছা, একজন বলতেছে 20 পাবো, 22 পাবো। আচ্ছা, অনেক অনেক বলতেছে। ঠিক আছে। আর আফাত স্যারের পোলাপাইন 25ও পাবে। আচ্ছা, ঠিক আছে, কমেন্ট আবার ডিলিট করে দিছে মনে হয় ও। আচ্ছা, ঠিক আছে, এবার আসো। 20 পাবা। শাহরিয়ার, মিনহাজ, নাই, তামিম 20, ওকে। তারপর ওকে, অনেকে, উষা বলতেছে 20 পাবো। আচ্ছা, তাহলে যা পাচ্ছো আলহামদুলিল্লাহ। স্যার নিজের উপর বিশ্বাস নাই? আহা, এত এত হালকা মন নিয়ে হচ্ছে পড়ালেখা করলে হবে? বিশ্বাস রাখতে হবে তো যে আমি পারবো। না পারলেও তো ভাই আমরা একসময় না পারলেও একটা বলে দিতাম। তোমরা কেউ 27 বলতেছো না, এটা তো আমি দুঃখ পাইলাম। আমি যদি তোমার জায়গায় হইতাম, আমি মনে করো স্যারের সামনে ফাফন নেওয়ার জন্য বলে দিতাম স্যার আমি 27 পাবো। পাবো কিনা এটা হচ্ছে যে পরীক্ষা আসলে তখন দেখা যাবে। ঠিক আছে। আচ্ছা, এরপরও চলো আমরা আসলে দেখি আসলে আমরা কত পাই না পাই, ইট ডাজন্ট ম্যাটার, আমরা স্টার্ট করি। হ্যাঁ, ওকে, ফাইন। চলো, আমি খুব ফাস্ট পড়াবো, আমাকে কমেন্টে জাস্ট তাড়াতাড়ি আনসার করবা, জাস্ট আনসার করতে থাকবা। ওকে, হ্যাঁ। ফার্স্ট, এটা একদম আমাদের প্রথম কোয়েশ্চেন থেকে প্রথমে আমরা এখান থেকে অনেকগুলো কথা বলে ফেলবো। তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। 5 সেকেন্ডস, 5 সেকেন্ডস, 5 সেকেন্ডস, ফার্স্ট। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,
ডান। ওকে, তাহলে এটার আনসার কি? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে ফলাফল নির্ণয় করা, আর্থিক অবস্থা নিরূপণ করা, লেনদেনের স্থায়ী হিসাব বিজ্ঞান। আনসার কোনটা হবে? তিনটা। এখন এই কোয়েশ্চেনটা আমি যদি জাস্ট একটু ঘুরাই, আমি এই কোয়েশ্চেনটাকে একটু ঘুরাইলাম, আমি বললাম হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? আমি বললাম হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? আমি কোয়েশ্চেনটাকে জাস্ট ঘুরাই এরকম করলাম যে হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? আচ্ছা, এই টাইমে আনসার কি হবে তোমরা বলতে পারবা? দেখো, আমার থেকে তোমাদের সবার কাছেই মেজরিটি আমাদের বই আছে বা পিডিএফ আছে, মাথায় রাখবা হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের তিনটা কাজ: লেনদেন শনাক্ত করা, লিপিবদ্ধ করা এবং আর্থিক তথ্য সরবরাহ করা ব্যবহারকারীদের কাছে। প্রথম দুইটাকে আমরা বলি হচ্ছে প্রাথমিক কাজ, আর্থিক তথ্য সরবরাহ করাকে এটাকে আমরা বলি হচ্ছে প্রধান কাজ। দ্যাটস অল, শেষ। তো এখন যখন আমাকে প্রাথমিক উদ্দেশ্য বলবে, তাহলে আমার প্রাথমিক উদ্দেশ্য কয়টা? দুইটা: লেনদেন শনাক্ত করা এবং লেনদেন লিপিবদ্ধ করা। আর আর্থিক তথ্য সরবরাহ করা এটা হচ্ছে আমার প্রধান কাজ। এখানে দেখো একটা তো হচ্ছে আর্থিক তথ্য সরবরাহের কথা বলে নাই, তাহলে এখানে যে কাজগুলো বলছে এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রাথমিক কাজ। এগুলো হিসাব বিজ্ঞানের কি কাজ? প্রাথমিক কাজ। ঠিক আছে, ওকে ফাইন। বুঝতে পারছো আমার কথা? এতটুকু পর্যন্ত বুঝতে পারছো? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ফর আনসারিং। অনেকেই আনসার করছো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার আনসারই হয়েছে, সবার আনসারই হয়েছে। শাহিদুর রহমান তোমারটা ছাড়া, বাকি তুর্য তোমারটা হয় নাই, বাকিদের সবার আনসার হয়েছে। থ্যাংক ইউ। এবার আমরা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেনের দিকে আসি, কোয়েশ্চেন নাম্বার 2। ওকে, 2 নাম্বার কোয়েশ্চেনটা আমরা একটু তাকাই। এই যে এখন মাত্র বললাম, এটার আনসার বলো। আমরা এটা মাত্র বললাম যে হিসাব বিজ্ঞানের মুখ্য উদ্দেশ্য কি বা প্রাথমিক উদ্দেশ্য কি, মৌলিক উদ্দেশ্য কি? ঠিক আছে, প্রাথমিক উদ্দেশ্য। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? দেখে এটা বলতো, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি হবে? শাবাশ হাসান হাবিব। ওকে, বাকিরা আনসার করো, সময় বেশিক্ষণ দিব না কিন্তু তাড়াতাড়ি পড়াইতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, আনসার আসতেছে না। হিসাব বিজ্ঞানের মৌলিক বা প্রাথমিক উদ্দেশ্য কি? ওকে, 2 বলতেছো অনেকেই, 3 বলতেছো, 3 4। আচ্ছা, এটা নিয়ে মারামারি করতেছে। ওকে, তুর্য আর হাবিব থেকে আনসার পাওয়া গেছে, বাকিরা আনসার দিচ্ছে না, পারতেছো না, শেষ, টাইম শেষ, এতক্ষণ দেওয়া যাবে না। হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য আমি মাত্রই বলছি দুইটা: আর্থিক ফলাফল নির্ণয় করা, আর্থিক অবস্থা নিরূপণ করা। কারণ প্রধান উদ্দেশ্য কি বলছি, এই অংশটাকে বলছি হচ্ছে হিসাব বিজ্ঞানের কি উদ্দেশ্য, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য: তথ্য সরবরাহ করা। তথ্য সরবরাহ করা, তথ্য সরবরাহ করাকে কয়েকটা নামে ডাকবে। তথ্য সরবরাহ করাকে বলা হয় যোগাযোগ করা। যোগাযোগ করা, ঠিক আছে, তথ্য সরবরাহ করা বা যোগাযোগ, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। আর হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য কি? আর্থিক ফলাফল নির্ণয় করা, নিরূপণ করা। একই কথা তো, নির্ণয় করা যে কথা, নিরূপণ করা সেম কথা, এখানে তো নতুন কিছু বলতেছে না তোমাকে। বুঝতে পারছো আমার কথা? তাহলে এই দুইটা হচ্ছে কি উদ্দেশ্য স্যার? এই দুইটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। এই দুইটা হচ্ছে কি উদ্দেশ্য? এই দুইটা হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য। আর লাস্টেরটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। এটা হচ্ছে কি উদ্দেশ্য? এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। ঠিক আছে, তাহলে আমরা হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্যর যে কনসেপ্টটা আছে এটা ক্লিয়ার করতে পারছি, শেষ। আচ্ছা ফাইন। আমি একটা কমেন্ট পাইছিলাম উপরে, কমেন্টটা আছে কিনা? হ্যাঁ, ওর কমেন্টটা ছিল হচ্ছে, স্যার শাওন বিশ্বাস, এসএসসি পরীক্ষায় তেমন ভালো পড়াশোনা করি নাই, তারপরও অনেক আত্মবিশ্বাস ছিল, এখন মোটামুটি অনেক পড়াশোনা করছি কিন্তু আত্মবিশ্বাস পাচ্ছি না। তুমি একটা জিনিস খেয়াল করছো? তোমাদেরকে মানে একটা মজার কথা, ওর ঘটনার থ্রুতে একটা কথা বলি। তুমি যত কম পড়বা তোমার ভয় তত কম। ভয় কে পায়? যে অনেক পড়ে তার আসলে অনেক ভয়। খেয়াল করবো তোমরা হচ্ছে যারা একটু পড়াশোনা কম পড়ো ওদের কিন্তু পরীক্ষা নিয়ে তেমন একটা ভয় নেই। যেমন মনে করো আমি, হ্যাঁ আমি কিন্তু তেমন একটা পড়াশোনা করি না, আমার পরীক্ষা নিয়ে তেমন একটা ভয় নেই, কিন্তু এইচএসসি তে অনেক পড়ছি। হ্যাঁ, তোমরা আবার এখন এর পড়াশোনার কথা বলবা না। কিন্তু যেখানে তুমি খেয়াল করবা তোমার যে বন্ধুটা ক্লাসে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, কলেজে পরীক্ষায় সে ফার্স্ট হয়, সেকেন্ড হয়, ওই দেখবে মেলা পড়ে, ও অনেক পড়ে, এবং এত পড়েই তাই তো পরীক্ষা আসলে এমন একটা ভাব ধরে যে ভাই আমি তো কিছুই করি নাই, কিন্তু পরীক্ষা ফার্স্ট হয়। এটা আসলে হচ্ছে যে
তুমি যত পড়তেছো তুমি জানো আসলে এখানে কি পরিমাণ পড়া আছে এবং এখানে পড়ার গভীরতা কতটুক। তোমার মধ্যে তখন পারি যে এই বিষয়টার চাইতে যে ছোট ছোট বিষয় তুমি পারো না, এটা তোমাকে হচ্ছে অনেক বেশি কনসার্ন করে তুলে, আচ্ছা আমি তো এটা পারি না, আমি তো এটা পারি না। কিন্তু তুমি যখন পড়োই নাই, তুমি জানো না আসলে এখানে কি আছে, তো ওই টাইমে আসলে তোমার কাছে সবই পারি লাগে, আর কিছু সমস্যা নাই। তখন তুমি 2 4 5টা ম্যাথ পারো মনে করো, বা 2 4 5টা সংজ্ঞা কাকে বলে ইত্যাদি ইত্যাদি পারো, তোমার কাছে এগুলা দিয়ে অনেক খুশি মনে হয়। কিন্তু যে আসলে অনেক কিছুই পড়ছে, ও ওই একটা দুইটা পারে নাই, এটার কারণে ও হচ্ছে ইনসিকিউরিটিতে ভুগে। তো যারা বেশি পড়বা তোমাদের আত্মবিশ্বাস একটু কম থাকবে, এটাতে কোনো অসুবিধা নাই। হ্যাঁ, ওকে, এবার আসি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত গেল। এবার আমরা আমাদের 3 নাম্বার কোয়েশ্চেনের দিকে চলে যাই। তাহলে আমরা প্রথম টপিকের দিকে আলোচনা করলাম হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যগুলা নিয়ে। দেখো, এটা একটা কোয়েশ্চেন রাখছি আমি শুধু হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী নিয়ে, আই হোপ তোমরা এটাতে ভুল করবা না। এরপর আমি এখানে বুঝাই দিব খুব সহজ একটা জিনিস, হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে। হিসাব তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে? মালিক, অভ্যন্তরীণ নিরীক্ষক, বিনিয়োগকারী, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। তাড়াতাড়ি, অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, বাহ্যিক বলছে, তাহলে বাহ্যিক হইলে হবে হচ্ছে, শোনো, বাহ্যিক যখন বলছে তাহলে বিনিয়োগকারী, বাহ্যিক বলছে যেহেতু বিনিয়োগকারী। এবার এখানে একটু কাহিনী আছে, বুঝো। এই যে মালিক পক্ষ, এটা এক মালিকানার ক্ষেত্রে, মালিক পক্ষ এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে এক মালিকানার ক্ষেত্রে। মালিক পক্ষের এই কনসেপ্টটা হচ্ছে এক মালিকানার ক্ষেত্রে। একটা মজার প্রশ্ন করি তোমাদেরকে, কোম্পানির মালিক, কোম্পানির মালিক, কোম্পানির মালিক কে বলতো? কোম্পানির মালিককে? উত্তর হচ্ছে স্যার শেয়ার হোল্ডাররা। কোম্পানির মালিক হচ্ছে শেয়ার হোল্ডার। তাহলে শেয়ার হোল্ডার কি অভ্যন্তরীণ? উত্তর হচ্ছে না স্যার, শেয়ার হোল্ডার অভ্যন্তরীণ না, শেয়ার হোল্ডার হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। শেয়ার হোল্ডার হচ্ছে কি ব্যবহারকারী? বাহ্যিক ব্যবহারকারী। তো এখন প্রশ্ন দাঁড়ায়, আমরা কখন বুঝবো যেটা বাহ্যিক ব্যবহারকারী নাকি অভ্যন্তরীণ ব্যবহারকারী? মেক ইট ভেরি সিম্পল, আমরা খুবই সহজ করি। আমার একটা টেকনিক মনে রাখবা, সেটা হচ্ছে যারা, যে বা যারা প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, তারা অভ্যন্তরীণ ব্যবহারকারী। কি বলছি? অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা, যে বা যারা প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে, প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। যে বা যারা প্রতিষ্ঠানের জন্য বা প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, ডিসিশন মেক করে, সিদ্ধান্ত নেয়, তারাই হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর যারা নেয় না তারা বাহ্যিক। যেমন আমরা দেখি, মালিক, এক মালিকানার যে মালিক, সে কিন্তু প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে সে অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ নিরীক্ষক, ইন্টারনাল অডিটর, সে কিন্তু প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত নিবে, সে অভ্যন্তরীণ ব্যবহারকারী। শুধু নিরীক্ষক হইলে কিন্তু সে বাহ্যিক ব্যবহারকারী হইতো, সে প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নিত না। এরপর আসছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট অথরিটি। ম্যানেজমেন্ট অথরিটি প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে যেহেতু প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত নেয়, এরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। সর্বশেষ ইনভেস্টর, বিনিয়োগকারী কিন্তু কখনো কোনো প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত নেয় না। তো বিনিয়োগকারী যেহেতু কোনো প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত নেয় না, তাহলে বিনিয়োগকারী হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। সেম আমরা আরো এরকম কোয়েশ্চেন পাই, আমরা দেখি পরীক্ষাগুলোতে আসে, সরকার, বাংলাদেশ ব্যাংক, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি, এরা সবাই শেয়ার বাজার। আমরা অনেকগুলো অপশনে দেখছি শেয়ার বাজার। শেয়ার বাজার কোন ধরনের ব্যবহারকারী? অবশ্যই বাহ্যিক ব্যবহারকারী, কারণ এরা কেউ প্রতিষ্ঠানের জন্য বা প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত নেবে না। ঠিক আছে, তো যে বা যারা প্রতিষ্ঠানের হয়ে বা প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত নেয়, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর যে বা যারা প্রতিষ্ঠানের হয়ে বা প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত নেয় না, তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এবার তুমি ঢালাওভাবে বুঝতে পারবা খুব ইজিলি। ক্লিয়ার? আমি সামনে চলে যাবো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাবাস সাবাস সাবাস, ঠিক আছে জুবাইর বাবা, আমি এটাই বলছি। থ্যাংক ইউ তোমাকে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এটা বুঝতে পারছি, অভ্যন্তরীণ ব্যবহারকারী, বাহ্যিক ব্যবহারকারী। আমরা এরপর সামনে চলে যাব। ডান 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 ডান। আচ্ছা, তোমরা তোমরা একটা মিনিট একটু হচ্ছে যে তোমাদের ফ্রেন্ডসদেরকে মেনশন করো। কেন আমি মেনশন করার কথা বলতেছি? কজ আজকের ক্লাসে তোমরা ওভারঅল অ্যাকাউন্টিং এর মানে যতটুকু আমি কভার করতে পারি 10টা 10:30টার মধ্যে, সো অনেক কথাবার্তা তোমার মানে রিভিউ হয়ে যাবে, রিকল হয়ে যাবে। সো একা না পড়ে একটু মেনশন করো, ঠিক আছে? ছেলেরা ছেলেদেরকে মেনশন করো, কারণ তোমরা তো আর কাউকে মেনশন করতে পারবে না। মেয়েরা দুজনকে মেনশন করতে পারো, অসুবিধা নাই। সো একটু ফাস্ট মেনশন করো, আমরা 1 মিনিট সময় নিয়ে একটু মেনশন করো সবাই, ঠিক আছে? মেনশন করলে ওরা আসলে আমরা আরো হচ্ছে বেটার ওয়েতে ওদেরকে বুঝিয়ে দিতে পারবো। ওরা একটু রিভিশন দিয়ে গেল, একা একা পরে চলে যাবার না ভাই, খুব চালাক। তোমরা বলছে ভাই আমি একা পড়বো ভাই, এরে এত ফরাইও এমসিকিউ তে ভাই বেশি নাম্বার হয়ে গেলে আমার চেয়ে বেশি পাই যাবে না। ওকে, ঠিক আছে, একটু মেনশন করো। মেনশন কেউ করতেছে না, মাত্র একজন করছে, এটা কে?
তুর্য, আচ্ছা শুধু একজন, বাকি একটু একটু আমি একটু মেনশন দেখতে চাচ্ছি। তোমরা তোমাদের ফ্রেন্ডসদের গ্রুপেও ক্লাসটা দিতে পারো, হোয়াট এভার, যেখানে তোমাদের যে চ্যাট গ্রুপ টুপ থাকে না, যেখানে তোমরা দুনিয়ার আর্গুমি জার্গুমি সব করো, সো ক্লাসটা একটু সবার কাছে দাও যাতে ওরা ক্লাসটা করতে পারে, ঠিক আছে? ওকে, কে কে আসছে দেখি নতুন করে। স্যার ছেলেদের কিন্তু ডিসক্রিমিনেশন হচ্ছে। ছেলেদের ভাই ডিসক্রিমিনেশন সব সময় হয়, কখন হয় না? বাংলাদেশে 1990 সাল থেকেই তো ছেলেরা ডিসক্রিমিনেশন শিকার। ছেলেরা কি 1990 সাল থেকে আর তোমার ক্ষমতায় আসতে পারছে? ইউনূস সাহেব কিছুদিন ক্ষমতায় আসছে, আবার চলে যাবে, আবার দেখো কে ক্ষমতায় আসে। সো আসলে ছেলেরা ডিসক্রিমিনেশন শিকার সব সময়। হুমায়রা ওয়ালাইকুম আসসালাম, ওকে মেনশন করতেছে, একটু মেনশনে রাখো, হ্যাঁ? ওকে ওকে, থ্যাংক ইউ, মেনশন করে আর তোমরা একজন আরেকজনের মেনশন করো না, হ্যাঁ? ডোন্ট টেক ইট ফানি, টেক ইট সিরিয়াস। আসো আমরা খেয়াল করি, পড়ি। এই টপিকটা পাইছে, এটা হচ্ছে লেনদেন। আমাকে যদি বলো যে স্যার লেনদেন থেকে একটা কোয়েশ্চেন দেন, আমি তোমাকে ডিরেক্ট একটা কোয়েশ্চেনের কথা বলবো, সেটা হচ্ছে খেয়াল করবা এই তিনটা থেকে একটা কোয়েশ্চেন। মানে আমি কিন্তু প্রত্যেকটা টপিক থেকে একটা একটা কোয়েশ্চেন দিছি। আসো তুমি তোমার বইয়ে যদি যাও, তুমি কিন্তু সিকোয়েন্স পাবা। যেমন তোমার বইয়ের স্টার্টিং হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, তারপরে ছিল হচ্ছে বইয়ের হিসাব বিজ্ঞানের ক্রমবিকাশ আছে, এখান থেকে কোয়েশ্চেন হয় না, এই জন্য আমি দিই নাই। তারপরে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য গেল, এরপর দেখছো হচ্ছে হিসাব তথ্যের ব্যবহারকারী। খুব ইজি কনসেপ্টটা মনে রাখবো, হিসাব তথ্যের ব্যবহারকারী দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা প্রতিষ্ঠানের হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে, তারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, ঠিক আছে? এরপর আসতেছে নিচের কোন ঘটনাটি অদৃশ্যমান লেনদেন, হ্যাঁ? এটা লেনদেন থেকে টপিক। সো আমাকে যদি বলো অ্যাজ এ টিচার, আমি লেনদেন থেকে কোন কোয়েশ্চেনটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব, সেটা হচ্ছে তিনটা জায়গার কোয়েশ্চেন। একটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন, একটা হচ্ছে তোমার আন্তঃলেনদেন, একটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন, একটা হচ্ছে আন্তঃলেনদেন, আর একটা হচ্ছে তোমার অনগত লেনদেন। কথা বুঝতে পারছো? অদৃশ্যমান লেনদেন, আন্তঃলেনদেন এবং হচ্ছে অনগত, এই তিন জায়গায় পড়া কিন্তু সিমিলার। অদৃশ্যমান লেনদেন, আন্তঃলেনদেন, অনগত, এই তিন জায়গা থেকে কোয়েশ্চেন ঘুরে ফিরে হয়। এবং কাদেরকে নিয়ে কোয়েশ্চেন হয়? আমার কোয়েশ্চেন হয় হচ্ছে অবচয়কে নিয়ে, আমার কোয়েশ্চেন হয় হচ্ছে তোমার কুরিনকে নিয়ে, আমার কোয়েশ্চেন হয় হচ্ছে আগুনে বিনষ্ট পণ্যকে নিয়ে, আমার কোয়েশ্চেন হয় হচ্ছে তোমার আগুনে বিনষ্ট পণ্য, তারপরে হচ্ছে বাট্টা, এই ইত্যাদি, এই কয়েকজন বারবার কিন্তু পরীক্ষায় আসছে, যেটা কে দৃশ্যমান কে অদৃশ্যমান। এইগুলা ক্ল্যারিফাই করে ফেললে সোজা। তোমাকে কখনো আসলে পরীক্ষার হলে এটা জিজ্ঞেস করবে না ধারে পণ্য ক্রয় কোন ধরনের লেনদেন, তুমি জানো এটা বাকি বা অনগত লেনদেন, এটা বোঝা যায়। নগদে পণ্য ক্রয়, নগদে বেতন প্রদান, নগদে ভাড়া প্রদান, এগুলো কখনো এক্সামে আসে না। তো লেনদেন থেকে, লেনদেনের প্রকারভেদ থেকে যদি কোনো কোয়েশ্চেন হয়, কোয়েশ্চেন হবে অদৃশ্যমান, আন্ত বা অনগত, সিম্পল। আমরা অদৃশ্যমান, আন্ত, অনগত একটু চেক করি, দেখি আমরা এটা বুঝতে পারি কিনা। তো অদৃশ্যমান এখানের আনসার কোনটা, তোমরা কি বলতেছো আমি একটু কমেন্ট চেক করি তোমাদের মতে। তোমরা কমেন্টটা আনসার দিও, হ্যাঁ? তুর্য বলছে 4 নাম্বারটা, আচ্ছা 4 নাম্বারটা তুর্য হইছে বাবা। তোমারটা যন্ত্রপাতির যে অবচয় আছে, এটা অদৃশ্যমান লেনদেন, কথা সত্য। নিম্নের কোন ঘটনা হচ্ছে অদৃশ্যমান লেনদেন? যন্ত্রপাতির অবচয়। এখন অবচয় কি আন্তঃলেনদেন? উত্তর হচ্ছে হ্যাঁ। অবচয় কি অনগত লেনদেন? উত্তর হচ্ছে হ্যাঁ। ঠিক আছে, এটা বোঝানোর জন্য আমরা আমাদের অ্যাডমিশন এবং এইচএসসির যে বইটা আমাদের পেইড ব্যাচ অফলাইন অনলাইন যে জায়গায় পড়ানো হয়, তো ওই বইটাতে একটা ছক আছে, ছোট্ট একটা ছক। এই ছকটা হচ্ছে এটা, যে আমাদের লেনদেনের ক্লাসিফিকেশন গুলো আমরা কিভাবে করি। তোমাদের যাদের কাছে বই আছে তোমরা সবাই জানো, এখানে আমরা লেনদেন গুলোকে আলাদা করে একদম ছোট্ট করে ভাগ করে দিয়ে রাখছি, ঠিক আছে? এই যে লেনদেনের প্রকারভেদ, এই যে এই ছকটা একটু আমরা বুঝতে পারলে হয়ে যায়, ঠিক আছে? আমাদের জাস্ট এটাই পড়তে হবে, হ্যাঁ? এই যে আন্তঃলেনদেন, অনগত লেনদেন এবং অদৃশ্যমান লেনদেন, ঠিক আছে? তো তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু পড়ে নেবে, এটা তোমরা পারো, ঠিক আছে? এটা একটু পড়ে নিবা, এটা একটু এটা একটা অ্যাসেস নিয়ে নাও। যাদের কাছে আছে বই আছে তো ঠিক আছে, আবার একটু চেক করে নিবা। যাদের কাছে বই নেই, একটা স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? আমি এখানে নতুন করে বুঝাইতে গেলাম না, তুমি এগুলো পারো, এটা তোমাকে আর আসলে এত জটিল ভাবে বোঝানোর দরকার নাই। শেষ, অবচয়, কুরিন, বাট্টা, কুরিন সঞ্চিতি, বাট্টা সঞ্চিতি, মনিহারের ব্যবহারে ম্যানেজারকে বেতন প্রদান, ঠিক আছে? আমি এখানে একটা ছোট্ট কথা বলি, এগুলো তোমরা বুঝবা, জাস্ট টু মেক ইট মোর ইজি। এই যে ম্যানেজারকে বেতন প্রদান করা হইলে, এটাকে আন্তঃলেনদেন না বহির্লেনদেন? দেখি তোমরা আমাকে একটু বলো তো, ম্যানেজারকে বেতন প্রদান এটাকে আন্তঃলেনদেন নাকি বহির্লেনদেন? দেখি কে বলতে পারো। ম্যানেজারকে বেতন দিছি, ম্যানেজারকে বেতন প্রদান, এটাকে আন্তঃলেনদেন নাকি বহির্লেনদেন? এই যে এখানে আমরা দেখছিলাম না, ম্যানেজারকে বেতন প্রদান, সেটাকে আন্তঃলেনদেন না বহির্লেনদেন? তোমাদের কাছে মনে হইতে পারে একটা, কিন্তু আসলে এটার কেস আর একটা। এসএস নিসা, আশা করি ছবি দেখবা না, হ্যাঁ? ছবি দেখবা না, এমনি বলো
ম্যানেজারকে বেতন প্রদান, এটা কি আন্তঃলেনদেন না বহিলেনদেন? আন্তঃলেনদেন। আচ্ছা, মুরসালিন, মুরসালিন হয় নাই তো ভাই, বইটা অর্ডার করা যাবে, পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দাও, ও পেজ থেকে বলে দিবে। ম্যানেজারকে বেতন প্রদান, সৈয়দ আন্তঃলেনদেন। আই হাই আই হাই আই হাই আই হাই, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সবাই আস্তাগফিরুল্লাহ করো, সবাই আস্তাগফিরুল্লাহ করো, তোমরা গুনাহ করতেছো। কিছু জিনিস আসলে ভুল করলে গুনাহ হওয়া উচিত, পড়াশোনার কিছু জিনিসে ভুল করলে গুনাহ হওয়া উচিত, কারণ এটা কেমনে আন্তঃলেনদেন হয়? সবাই গণহারা আন্তঃলেনদেন বলতেছো, আরে আন্তঃলেনদেন শাহেদ, তারপরে তানিম, তুর্য, প্রিয়ন্তী, আহসান হাবিব, বহি লেনদেন। হ্যাঁ, তোরটা হয়েছে বহি লেনদেন। এটা কারণ দেখো ভাই, ম্যানেজার তোমার অভ্যন্তরীণ ব্যবহারকারী। লেটস মেক ইট ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, সহজ করি। ম্যানেজার অভ্যন্তরীণ ব্যবহারকারী, ম্যানেজার অভ্যন্তরীণ ব্যবহারকারী। কিসের অভ্যন্তরীণ ব্যবহারকারী? হিসাব তথ্যের, হিসাব বিজ্ঞান তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। ঠিক আছে, আমার এই ইনফরমেশনটা, জি স্যার ইনফরমেশন ঠিক আছে। সেকেন্ড যে ইনফরমেশনটা, ম্যানেজারের সাথে যদি তোমার লেনদেন হয়, ম্যানেজারের সাথে তোমার লেনদেন হইলে এই লেনদেনটা হবে বহি লেনদেন। কেন? কারণ ম্যানেজার, খেয়াল করো, ম্যানেজার তোমার বেতনটা নিয়ে, তুমি যে বেতনটা নিছো, বেতনটা নিয়ে সবার আগে কি করবে? ও যদি নতুন বিয়ে করে ওর জন্য শাড়ি কিনবে, পুরান বিয়ে করলে ছেলের স্কুলের বেতন দিবে, বিয়ে না করলে বিয়ে করার জন্য টাকা জমাবে। আর যদি তোমাদের মতো হচ্ছে যে কিসে পড়ে, এইচএসসি তে পড়ে, তাইলে হচ্ছে যে কি করবে এটা আমি জানি না। তাহলে খেয়াল করে দেখো, ম্যানেজার যে আসলে বেতনটা নিয়ে গেল, নিয়ে কিন্তু বাইরে চলে গেছে, ও কিন্তু কোথায় নাই, ও প্রতিষ্ঠানে টাকাটা রেখে যায় না। তাহলে ম্যানেজারের সাথে তোমার যে বেতন আদান প্রদান, এটা কি আন্তঃলেনদেন না বহি লেনদেন? অবভিয়াসলি এটা বহি লেনদেন। ঠিক আছে, তাহলে ম্যানেজারকে বেতন প্রদান, এটা কি লেনদেন? বহি লেনদেন। ফার্স্ট, এখন তোমাদের মাথায় কোথায় কনফিউশন অ্যারাইজ হয়েছিল, সেটা হচ্ছে এই লাইনটাতে। ম্যানেজার তো অভ্যন্তরীণ ব্যবহারকারী, কিন্তু ম্যানেজারের সাথে লেনদেন হইলে লেনদেনটা হবে কি লেনদেন? বহি লেনদেন। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে, স্ক্রিনশটটা পড়ে নিবা আরেকবার। বুঝতে পারছি? আমরা এরপরে আসি। স্ক্রিনশট বুঝতে, এতটুকু বুঝতে পারছো? শেষ, ক্লিয়ার। এবার আসি আমরা, বুঝছি, আমরা এবার সামনে চলে যাই। আমি তো সবার আগে বলছি বহি, হ্যাঁ হ্যাঁ, সরি, তোমাকে একটা নোবেল দেওয়া হবে। আমরা এরপরে আসি। শেষ, লেনদেন শেষ, লেনদেন নিয়ে যে স্ক্রিনশটটা নিচে ওটা পড়বা। ও, এটা করি, লেনদেনের দলিল। চলো দেখি, বলো এটা আনসার, লেনদেনের পর লেনদেনের দলিল, বলো এটা কি হবে, বলো। ফার্স্ট, আচ্ছা, তোমরা বলতেছো যে প্রতিষ্ঠানের প্রামাণ্য দলিল হিসাবে যেটা ব্যবহার হচ্ছে ক্রেডিট ভাউচার, ওকে, আয়ের দলিল, ব্যয়ের দলিল, তোমরা তো মেসাকার করে ফেলছো। সম্পদ বলতেছে গারা গারা, অফুত বাহাজি একবারে ডাইরেক্ট বাইরে করে দিম দে, কি এর সম্পদ? এটা সম্পদের দলিল, এটা ভাই, এটা যে আসলে বলতেছো হইলো কথাটা, এটা সম্পদের দলিল না। এটা কি ক্রেডিট ভাউচার? কিসের দলিল ভাই? সিম্পল, একদম সিম্পল। ক্রেডিট ভাউচার কিসের দলিল? আয়ের দলিল। শেষ, এটা কিসের দলিল? এটা আয়ের দলিল। ডেবিট ভাউচার খরচের দলিল, ক্রেডিট ভাউচার কিসের দলিল? আয়ের দলিল। সিম্পল জিনিস, সিম্পল জিনিসকে পেঁচাচ্ছ কি জন্য? ক্রেডিট ভাউচার কিসের দলিল? আয়ের দলিল। হ্যাঁ, যারা সম্পদ বলছো তোমাদের জন্য বিশাল সমবেদনা। আসো বোঝার চেষ্টা করি আসলে এখানে কি হচ্ছে কাহিনী। প্রতিষ্ঠানের প্রামাণ্য দলিল হিসেবে ক্রেডিট ভাউচার কিসের উৎস? দেখো, আমরা যখন সরি, আমরা যখন দলিলগুলো পড়বো, আমি তোমাদেরকে একটু দলিলগুলো দেখাই। এই যে, এই আমাদের দলিল, ঠিক আছে। আমি দলিলগুলোকে খুব সিম্পলিফাই করে দিছি বইয়ের মধ্যে, খেয়াল করবা। এই যে এই ইনাফ, ইনাফ দলিল, এই যে এখানে মোটামুটি দলিলগুলো চলে আসছে, যে কোন দলিল কোথায় আসে এবং কোন বইয়ে লেখে।
ঠিক আছে, কোন দলিল কোথায় আসে এটা একটু তোমরা পড়বা, এটার অ্যাসেস রাখো, এটার অ্যাসেস রাখো। এটা যাদের কাছে বই আছে এটা আবার দেখবা। তাহলে আমি এখন তোমাদেরকে বইও দেখাই দিচ্ছি, যে বইয়ের কোন পার্ট থেকে একটু দেখে নিবা। যাদের কাছে বই নাই অ্যাসেস রাখো, এটা একটু পড়ে নিবা, তাহলে তোমাদের জন্য ইজি হবে। এবার আমি একটু বলে নি, হ্যাঁ কথাটা আমি একটু বলে নি। সালমান সাদিক কি অবস্থা? পড়তে ভাই আমার দাবিতে রেজাল্ট লাগবে, ও আমাদের অ্যাডমিশন ব্যাচের, এবার হাজি দানের সে 12তম হয় রে। এসব রেজাল্ট কিন্তু আমি বলতে চাচ্ছি না সালমান, তো তুমি আমাকে রেজাল্ট এনে দাও, তোমার সাথে কথা নাই। ঠিক আছে, এতটুকু পর্যন্ত। বাকিদের আনসার দেখা যাচ্ছে, স্ক্রিনশট নিয়ে নিছি আমরা। হ্যাঁ স্ক্রিনশট নিছি আমরা। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা মূল পড়ায় আসি। দেখো চালান, ক্যাশ মেমো, এই দুইটা খুব সিম্পলিফাই করে আমি বুঝিয়ে দিই, খুব সহজে, একদম সহজে। চালান, এরপর হচ্ছে ক্যাশ মেমো, এগুলোতে ভুল করবা না, একদম কোনোদিনও ভুল করা যাবে না। চালান, ক্যাশ মেমো দুইটাই হচ্ছে ক্রয় বিক্রয়ের দলিল, দুইটাই ক্রয় বিক্রয়ের দলিল। ঠিক আছে, দুইটাই ক্রয় বিক্রয়ের দলিল। তবে এটা হচ্ছে ধারে ক্রয় বিক্রয়, আর এটা হচ্ছে নগদে ক্রয় বিক্রয়। দুইটাই প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা প্রস্তুত করে, দুইটাই কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। এবং ক্যাশ মেমো 3 কপি প্রস্তুত করে, 3 কপি প্রস্তুত করে। এই ইনফরমেশন গুলো খুবই সহজ না? আমরা আবার একটু মনে করি, চলো খুব সহজ, খুব সহজ। এদিকে দেখো, তাহলে আমার ক্রয় বিক্রয়ের জন্য অ্যাকাউন্টিং খুব সোজা কিছু দলিল দিছে। ক্রয় বিক্রয়ের জন্য অ্যাকাউন্টিং এর দলিল হচ্ছে দুইটা, একটা হচ্ছে চালান আর একটা হচ্ছে ক্যাশ মেমো। চালান হচ্ছে নগদে ক্রয় বিক্রয় নাকি? না, চালান হচ্ছে ধারে ক্রয় বিক্রয়, ক্যাশ মেমো হচ্ছে নগদে ক্রয় বিক্রয়। শেষ এতটুকু পর্যন্ত। তাহলে এটা সোজা, এটা আমরা বুঝতে পারছি। তাহলে চালান কিসের দলিল এবং ক্যাশ মেমো কিসের দলিল, এটা আমাদের জন্য ইজি হইলো। তাহলে আমরা এটা বুঝলাম। এবার আমরা আরেকটু সামনে যাবো, আরেকটু সামনে গিয়ে আমরা চেক করব যে চালান ক্যাশ মেমোর পরে যে অংশটা, চালান ক্যাশ মেমো বুঝতে পারছি সবাই? চালান এবং ক্যাশ মেমো ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আমরা চালান এবং ক্যাশ মেমো বুঝছি। চালান হচ্ছে নগদ ধারে ক্রয় বিক্রয়, ক্যাশ মেমো হচ্ছে নগদ ক্রয় বিক্রয়। শেষ, এটা বুঝতে পারছি। এবার কে প্রস্তুত করে? বিক্রেতা প্রস্তুত করে। এর চেয়ে বেশি কিছু দরকার নাই, যে আর কিছু দরকার নাই। ক্যাশ মেমো 3 কপি প্রস্তুত করা, শেষ। এবার আসো হচ্ছে বাকি দলিলগুলো। দেখো দলিল মানে মূলত লেনদেনের যে দলিল, সব দলিলই হচ্ছে ভাউচার। তুমি চালানকেও ভাউচারের মধ্যে রাখতে পারবা, তুমি ক্যাশ মেমোকেও ভাউচারের মধ্যে রাখতে পারবা, সবকিছুর দলিল হচ্ছে ভাউচার। ভাউচার মোটা দাগে 3 ধরনের, ভাউচার মোটা দাগে 3 ধরনের। একটা হচ্ছে তোমার ডেবিট ভাউচার, একটা হচ্ছে তোমার ক্রেডিট ভাউচার, আর একটা হচ্ছে জার্নাল ভাউচার। একটা হচ্ছে ডেবিট ভাউচার, একটা হচ্ছে ক্রেডিট ভাউচার, আর একটা হচ্ছে জার্নাল ভাউচার। দেখো ডেবিট ভাউচার হচ্ছে সকল ব্যয়ের জন্য, সকল ব্যয়ের জন্য। ক্রেডিট ভাউচার হচ্ছে সকল আয়ের জন্য, সকল আয়ের জন্য। জার্নাল ভাউচার হচ্ছে ধারে ও অনগদ লেনদেনের জন্য, ধারে ও অনগদ লেনদেনের জন্য। ঠিক আছে, এবার আরো সহজ হয়ে গেল। ক্রয় বিক্রয়ের জন্য 2টা দলিল আছে, চালান আর ক্যাশ মেমো, শেষ। ক্রয় বিক্রয়ের জন্য কয়টা দলিল? 2টা, চালান আর ক্যাশ মেমো, শেষ। এবার বাকি যা দলিল আছে সব কোথায়? সব হচ্ছে ভাউচার। ভাউচার কয়টা? স্যার ভাউচার 3টা, একটা ডেবিট ভাউচার, একটা ক্রেডিট ভাউচার, একটা হচ্ছে জার্নাল ভাউচার। ডেবিট ভাউচার কোনটা? স্যার সব ধরনের খরচ। স্যার খরচ তো ক্রয়, ক্রয়ের জন্য তো ক্যাশ মেমো আর চালান। তো ক্রয় ছাড়া কি আর খরচ নাই? হিউজ খরচ আছে, তুমি কত হাজার পরিচালন ব্যয় করছো। চলো আমরা একটা একটা সহজ সহজ উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝাই। বেতন প্রদান, তাহলে বেতন প্রদান নগদ না? তাহলে তোমরা আমাকে বলো বেতন প্রদান কোন ভাউচার? ঠিক আছে, অন্য আয় পড়ছো, যেমন লভ্যাংশ প্রাপ্তি, লভ্যাংশ প্রাপ্তি। তাহলে লভ্যাংশ প্রাপ্তি কোথায় বসাবা তোমরা আমাকে বলো। তারপর আরেকটা বিষয়, ধারে এবং অনগদ লেনদেন আছে না? ওকে, একটা সহজ অবনগদ লেনদেন দিই। অবচয় ধার্য করছো, এটা তো একটা লেনদেন, এটার জন্য কোন দলিল বানাবা বলো, তোমরাই বলো। চিনতে পারছো? না চিনলে আমি দেখাই দিচ্ছি, এদিকে দেখো। সকল ব্যয়ের জন্য, সকল ব্যয়ের জন্য হচ্ছে কি ভাউচার? ডেবিট ভাউচার। তো সকল ব্যয় কি? বেতন প্রদান। নগদে দিছি কিন্তু, কিভাবে দিব? নগদে। কিভাবে? নগদে। সকল নগদ আয়। তাহলে সকল নগদ আয়ের একটা হচ্ছে বিক্রয়, বিক্রয়ের জন্য ক্যাশ মেমো আছে। তাহলে বাকিগুলো হচ্ছে লভ্যাংশ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, ব্যাংক হতে সুদ প্রাপ্তি, ওই যে আমাদের স্থায়ী সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে নগদ প্রাপ্তি হইলে সেটা কিসের অংশ হবে? তোমার ক্রেডিট ভাউচারের অংশ হবে। আর নগদে প্রদান হইলে সেটা ডেবিট ভাউচার হবে। আর অনগদ যে লেনদেন গুলো থাকবে, লাইক অবচয়,
তারপরে হচ্ছে তোমার বেতন বকেয়া আছে, বেতন বকেয়া আছে, এটা কিন্তু অনগদ লেনদেন। তাহলে কোন ভাউচার? জার্নাল ভাউচারে যাবে। ক্লিয়ার? ভাউচার ক্লিয়ার? শেষ। তাড়াতাড়ি করবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, তোমাদের কিন্তু পুরো পড়াই ফেলতেছি, যেমন তোমার 26 ব্যাচ নতুন আজকে। শেষ এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা সবাই। বুঝলে আমরা সামনে চলে যাবো ইনশাআল্লাহ। সরি সরি সরি, আমার একটু গলায় সমস্যা। এতটুকু পর্যন্ত বুঝছো? কিরে কমেন্ট নাই, কত সুন্দর করে বুঝেছি। আমি নিজেও তো আরেকবার বুঝে গেছি, এটা বুঝাইতে বুঝাইতে। তোমরা বুঝো নাই? এটা বুঝাইতে বুঝাইতে আমি নিজে আরেকবার বুঝে ফেলছি, তোমরা বুঝো নাই? কমেন্ট আসতেছে না কি জন্য? আমার তো নিজেরও আরেকবার বুঝা হয়ে গেছে। ঠিক আছে, এইচএসসি 25 এমসিকিউ কভার হবে। ক্লাস করছো না অনিসা? আমি তো আশা করি দইব। ঠিক আছে, ডেবিট আর জার্নাল। বুঝো নাই? কিরে ভাই মাত শুনো? আরে মা, তোরা ক্লাসে কথা বলে উড়াই ফেলো। সে পুরাই আগুন, আগুন না লাগাই পানি মার, পানি মার। জি স্যার। বাকিরা বাকিরা বুঝো নাই? ভাই দেরি হচ্ছে তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে। আমি আশা করতেছি তোমরা বুঝো নাই। না বুঝলো কিছু করার নাই, ভিডিও আসে আবার দেখে নিয়ে বুঝাইছি। ঠিক আছে, বুঝছো আমি জানি। ঠিক আছে, ওকে ফাইন। এরপরে চলো, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি আমরা। শেষ। এবার লাস্ট দুইটা দলিল আছে, একটা হচ্ছে ডেবিট নোট, একটা ক্রেডিট নোট। এটা মুখে মুখে বলে দিই, তোমরা পারো। ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের দলিল, ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরতের দলিল। মনে আছে? ডেবিট নোট ক্রেডিট নোট, পরীক্ষা আসছে কিন্তু অনেকবার। ডেবিট নোট ক্রয় ফেরতের দলিল, ক্রেডিট নোট বিক্রয় ফেরতের দলিল। আচ্ছা, বলতে বলতে লিখে ফেলে সোজা হবে। ডেবিট নোট আর হচ্ছে ক্রেডিট নোট, ডেবিট নোট আর হচ্ছে কি নোট? ক্রেডিট নোট। ঠিক আছে, সো ডেবিট নোট হচ্ছে ক্রয় ফেরতের দলিল। এটা কে প্রস্তুত করে স্যার? এটা প্রস্তুত করে হচ্ছে আমাদের ক্রেতা, ক্রেতা প্রস্তুত করে। এটা পরীক্ষা অনেকবার আসছে, এটা পরীক্ষায় অনেকবার আসছে। ডেবিট নোট কে প্রস্তুত করে? আনসার হবে ক্রেতা, এটা মনে রেখো। আর ক্রেডিট নোট হচ্ছে উল্টা, বিক্রয় ফেরত। এটা হচ্ছে বিক্রয় ফেরত, এটা প্রস্তুত করা হচ্ছে বিক্রেতা। সব দলিলই মোটামুটি প্রতিষ্ঠান বা বিক্রেতা প্রস্তুত করে, শুধুমাত্র একটা দলিল ডেবিট নোট, যেটা ক্রেতা প্রস্তুত করে। তাহলে ডেবিট নোট কি ক্রয় ফেরতের দলিল কে প্রস্তুত করে? ক্রেতা। দ্যাটস অল। আর কিছু বোঝার দরকার নাই, মনে রাখার দরকার নাই, কিছুই করার দরকার নেই। দ্যাটস অল, লিভ ইট। আমরা এরপরে সামনে চলে আসি। সরি, এটার স্ক্রিনশট নিছো না? আমরা তাইলে এরপরে চলে আসি। এইটা আমাদের ইকুয়েশন গুলো গেল, আমরা এগুলোর পরে 7 নাম্বার বুঝছি। এখন আসো হচ্ছে আমরা আমাদের সমীকরণে আসি। হ্যাঁ, সমীকরণ। দেখি তোমরা আমাকে একটু বলো তো, এটা কোন ধরনের কাহিনী? এখানে কি হচ্ছে না হচ্ছে? লেনদেনের কাঠামোগত পরিবর্তন। নিচের কোনটি লেনদেনের কাঠামোগত পরিবর্তন? কাঠামোগত মানে হচ্ছে এক পাশের পরিবর্তন। আমি আগে বলে দিই, কাঠামো মানে হচ্ছে এক পাশের পরিবর্তন, এক পাশের পরিবর্তন। আর দুই পাশের পরিবর্তন হলে এটাকে বলা হয় নিট বা পরিমাণগত পরিবর্তন। নিট বা পরিমাণগত পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন। ঠিক আছে, আর এক পাশের পরিবর্তন হলে গুণগত বা কাঠামোগত। এখন এখানে আমরা একটু চেক করি যে এখানে কোনটা এক পাশের পরিবর্তন। পড়ো, তোমরা আনসার করো, আমি তো হিন্টস দিছি, তোমরা আনসার করো। এক পাশের পরিবর্তন কোনটা তোমরা একটু বের করো, দেখি তোমরা বের করতে পারো কিনা, যে কোনটা আসলে এক পাশের পরিবর্তন, কোনটা দুই পাশের পরিবর্তন। ঠিক আছে, দেখি তোমরা বের করো তো। ওকে, আমি আনসার পাওয়া শুরু করলাম। আনসার দিছে হচ্ছে আফরিন। আফরিন বলতেছে খ। খ মানে কোনটা? খ মানে হচ্ছে 1 আর 3, নগদে সম্পত্তি ক্রয় করা হলো, ব্যাংকে টাকা রাখা হইলো। আচ্ছা, বাকিরা ওকে। এবার অনেকে আনসার করা শুরু করছে। রায়হান, স্ক্রিবলি, খ। মুরসালিন 1। 1 কেন রে বাবা? তুর্য 1। আচ্ছা, আবার 1। হাবিব 2। হ্যাঁ, আনসার 2 2 2। ঠিক আছে, আসো আমরা একটু চেক করি। খেয়াল করো, লেনদেনের কাঠামোগত পরিবর্তন। কাঠামো মানে হচ্ছে এক পাশের পরিবর্তন। এখন এক পাশের পরিবর্তন কখন হবে খেয়াল করো। এটা হচ্ছে আমাদের সমীকরণ, হিসাব সমীকরণ, বেসিক সমীকরণ। আমরা এটা চিনি, এখানে 4টা উপাদান থাকে, এগুলো আমরা জানি, এটা সোজা পড়ালেখা। তো এখন নগদে সম্পত্তি ক্রয় করা হলো, তাহলে নগদে সম্পত্তি ক্রয় করলে সম্পদ বাড়ছে, একটা সম্পদ বাড়ছে,
আবার নগদ কমছে, তাই না? তাহলে এরা দুইজনই কোন পাশে আছে? এক পাশে। এরা দুইজনই এক পাশে, তাহলে এক পাশের পরিবর্তন। তো এক পাশের পরিবর্তন হলে এটাকে আমরা কি বলি? কাঠামোগত পরিবর্তন। সেকেন্ড, নগদে পণ্য বিক্রয় করা হলে, তাহলে নগদে পণ্য বিক্রয় করা হইলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, নগদ বৃদ্ধি পাবে। তাহলে মালিকানা সত্ত্বে যোগ এবং নগদে যোগ, তাহলে এটা কয় পাশের পরিবর্তন? দুই পাশের পরিবর্তন। তাহলে দুই পাশের পরিবর্তন হলে এটার নাম কি হবে? দুই পাশের পরিবর্তন, এটার নাম হবে নিট বা পরিমাণগত পরিবর্তন। এবার আসো লাস্ট, নগদ টাকা ব্যাংকে জমা দিলে। তো নগদ টাকা ব্যাংকে জমা দিলে ব্যাংকে বাড়বে এবং নগদ কমবে। তাহলে ব্যাংক বাড়ছে, নগদ কমছে, তাহলে নগদ কমছে, ব্যাংক বাড়ছে। তো নগদ কমছে, ব্যাংক বাড়ছে, তাও এটাও কয় পাশে? এক পাশে। তাহলে আমরা এখানে দুইটা লেনদেন পেয়েছি যেগুলো এক পাশে। এক পাশে মানে হচ্ছে কাঠামোগত পরিবর্তন। তা আমার এই কোয়েশ্চেনটা সোজা হইতো যদি এখানে বলতো নিচের কোনটি এক পাশের পরিবর্তন, তাহলে কিন্তু আমরা ইজিলি বুঝে যেতাম যে এক পাশের পরিবর্তন 1 আর 3। কিন্তু আমাদেরকে যখন এখানে নাম দিছে, জেনুইন নামটা, আমরা নামটা না জানার কারণে আমাদের কাছে এটা অনেক কঠিন মনে হয়েছে। আসলে কোয়েশ্চেনটা এত কঠিন না। বুঝতে পারছো কিনা সবাই? ক্লিয়ার? এটা বুঝতে পারছি সবাই? ওকে, আমরা এর পরে চলে আসি। এখান থেকে আমি একটা ছোট্ট ছোট্ট পড়াশোনা করাবো, ছোট্ট 1 মিনিটের পড়াশোনা করাবো, না পড়াইলেও আসলে হচ্ছে না। এটা বুঝতে পারছো কিনা একটু আমাকে একজন জানালেই হবে। এনিওয়ান? হ্যাঁ, ওকে, আমি আশা করতেছি তোমরা এটা বুঝছো। এবার একটু ছোট্ট একটা পড়ালেখা আছে এখানে। ছোট্ট পড়ালেখা কি? সেটা হচ্ছে a সমান সমান l প্লাস ওই, a সমান সমান l প্লাস ওই, ঠিক আছে? a সমান সমান l প্লাস ওই। তো এটা এক পাশের পরিবর্তন আর দুই পাশের পরিবর্তন, একটু বোঝার চেষ্টা করি। ধরো কখনো সম্পদ বাড়ছে, এই সাইডটা বাড়ছে, তাহলে এই সাইডটা কি হবে? এটাও বাড়বে। আবার মনে করো কখনো এই সাইডটা কমে গেছে, তাহলে এই সাইডটা কি হবে? এটাও কমে যাবে, ঠিক কি না? এ যদি বাড়ে, এল প্লাস ওই পাশেও বাড়বে। সিমিলারলি এই পাশে যদি কমে, ওই পাশেও কি হবে? কমে যাবে। তাহলে দেখো তো পরিবর্তনটা বোথ সাইডে, দুই সাইডে, এক সাইডে বাড়লে আরেক সাইডে বাড়বে, আবার এক সাইডে কমে গেলে আরেক সাইডে কমে যাবে, ঠিক আছে? প্লাস হইলে প্লাস, মাইনাস হইলে মাইনাস, প্লাস প্লাস কিংবা মাইনাস মাইনাস। কয় পাশের পরিবর্তন? দুই পাশের পরিবর্তন। এটা কয় পাশের পরিবর্তন? দুই পাশে, এদিকেও বাড়ছে, এদিকেও বাড়ছে, এদিকেও কমছে, এদিকেও কমছে, দুই পাশের পরিবর্তন। তো এই দুই পাশের পরিবর্তনটাকেই আমরা বলি, কি বলি আমরা? দুই পাশের পরিবর্তন। এটার আমরা কি নাম দিছি ভাইয়া? এটার নাম দিছি হচ্ছে আমরা গুণগত, না সরি, নিট বা পরিমাণগত পরিবর্তন, ঠিক আছে? নিট বা পরিমাণগত পরিবর্তন। শেষ। এবার আমরা এক পাশের পরিবর্তন চেক করব। এক পাশের পরিবর্তন, লেটস সে এক পাশ হলে এদিকে নো চেঞ্জ, এখানে কোনো চেঞ্জ হবে না। তাহলে এই পাশে দেখো একটা বাড়লো, সিমিলারলি আরেকটা কমে গেল, আবার এখানে নো চেঞ্জ, একটা বাড়লো আরেকটা কমে গেল। আমি একটু এবার তোমাদেরকে বুঝাই। দেখো, এক পাশ যদি কখনো সম্পদ বাড়ে, তাহলে আরেকটা সম্পদ কমে যাবে। এক সাইডে তো, এক সাইডে যদি একটা বাড়ে আরেকটা কমাই দিতে হবে এক সাইডে, তাই না? কারণ এক সাইডে দুইটা বাড়াই দিলে তো পাল্লা ভারী হয়ে যাবে না? এটা পুরোটা পাল্লার মতো চলতেছে। তুমি এক সাইড থেকে একটা বাড়াইছো, তো ওই সাইডে একটা কমাই দিতে হবে, তাহলে ব্যালেন্স হবে। তুমি যদি এক সাইডে দুইটা বাড়াই দাও, তাহলে আরেক সাইডে কমে যাবে। তাহলে এক সাইডের পরিবর্তনটা কিরকম? একটা বাড়লে আর একটা কমে। ওই জন্য আমরা বলি সম্পদ যদি বাড়ে, সম্পদ আর একটা কমে যাবে। যেমন তোমরা এখন একটা এক্সাম্পল দেখছো যে ব্যাংকে টাকা জমা দেওয়া হলো, তাহলে ব্যাংকে টাকা জমা দিছো, ব্যাংক বাড়ছে কিন্তু নগদ কমছে, তাহলে একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে, ঠিক আছে? এটা কয় পাশের পরিবর্তন? এক পাশ। এক পাশের নাম কি ছিল? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। গুণগত বা কাঠামোগত পরিবর্তন, ঠিক আছে? গুণগত বা কাঠামোগত পরিবর্তন, এটাকে আমরা বলি হচ্ছে এক পাশের পরিবর্তন, ঠিক আছে? এতটুকু পর্যন্ত আমি বুঝতে পারছি। তাহলে আমরা এক পাশ দুই পাশের এই যে ঝামেলাগুলো, এগুলোর নামগুলো বুঝতে পারছি। তার বিষয়টা কিন্তু সহজ, খেয়াল করে দেখো এখানে। তাহলে আমি যদি এখন তোমাদেরকে এক্সাম্পল দেই, খেয়াল করো, তোমরা আমাকে একটু এক্সাম্পলটা বুঝাই দাও। ওকে, সো চলো দেখি, তোমরা আমাকে এবার এক্সাম্পলে বলো। ধরো যদি একটা অ্যাসেট বাড়ে, যদি একটা সম্পদ বাড়ে, তাহলে দায়, মালিকানা সত্ত্ব এবং সম্পদে কি হবে? ধরো একটা সম্পদ বাড়ছে, একটা সম্পদ বাড়ছে, তাহলে একটা সম্পদ যদি বাড়ে, তাহলে আরেকটা দায় কি হবে? তোমরা একটু বলো তো স্যার, তাড়াতাড়ি বলবা, তাড়াতাড়ি বলবা। একটা সম্পদ যদি বাড়ে, আরেকটা দায় কি হবে? সম্পদ এবং দায় কয় পাশে? সম্পদ এবং দায় কয় পাশে? একটা সম্পদ যদি বাড়ে, আরেকটা দায় কি হবে? তাড়াতাড়ি এক লাইন ক্লিয়ার করো, জাস্ট এই লাইনটা ক্লিয়ার করো, শেষ।
এই লাইনটা ক্লিয়ার করো। আর এটা SW, এটা SW, এটা আমার কাছে যারাই পড়ছে আপাতত এই জীবনে সবাই এটা আমি করাইছি। সো তুমি একদিন আজকে এটা পড়তেছো, এটা SW, এটা অ্যাডমিশন HSC সব জায়গায় SW থাকে, এটা আজীবনের জন্য আমার SW। হ্যাঁ, মানে আমার ভুলে গেলে দিন আর কি, এমনি মনে থাকলে দিয়ে দিই। এ প্লাস তোমরা বাসায় তুলবা, আগে একটা করো L প্লাস L মাইনাস ওই প্লাস ওই মাইনাস হইলে বাকিদের কি এটা এটা SS নাও, এটা SS নাও, এটা SS নিয়ে এটা SW বাসায় প্র্যাকটিস করবা। আমাকে প্রথম লাইনটা বলো, আমরা শেষ করি, আমরা পরের টপিকে চলে যাই। কে বাড়বে কে কমবে এটা তো বুঝতেছি না। মুরসালিন, আচ্ছা, আসান হাবিব এতে ফার্ম দিচ্ছে। আরাফাত ভাইয়ের স্টুডেন্টদের এগুলো সব ক্লিয়ার আছে আগে থেকে, সমস্যা নাই, তুই ফার্ম দিলে আপনার তো তুনটি বরাবর লেবু। আচ্ছা বাড়বে, আসো শুরু করি। এ প্লাস এ প্লাস এ প্লাস, আচ্ছা এ প্লাস হইলে এল প্লাস হবে। হ্যাঁ ঠিক আছে স্যার, এ প্লাস হলে এল প্লাস হবে, এ প্লাস হলে ওইও প্লাস হবে, কিন্তু এ প্লাস যদি হয় এ মাইনাস হবে, কারণ এ এবং এ এক পাশেই, এ এই পাশে এক পাশে, তো একটা বাড়লে আর একটা কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, ওকে ফাইন। এটা এবার প্র্যাকটিস করবে এসএস। তাহলে আমি তোমাদেরকে এক্সাম্পল নিয়ে যাই ছোট্ট। যেমন মনে করো হচ্ছে বেতন প্রদান করলাম, বেতন প্রদান। সো বেতন প্রদান মানে হচ্ছে তোমার বেতন ডেবিট, বেতন ডেবিট, এটা আমি আগে লিখে ফেলি ই মাইনাস এ মাইনাস। এখন কেমনে লিখছি আমি এটা, বেতন ডেবিট নগদ ক্রেডিট। তো বেতন ডেবিট মানে ব্যয় বৃদ্ধি। আমরা সবাই জানি ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কি পায়, হ্রাস পায়। আর মালিকানা সত্ত্ব হ্রাস পেলে এটা ইংলিশে বলে ই মাইনাস, ইকুইটি হ্রাস পাইছে। নগদ ক্রেডিট মানে সম্পদ হ্রাস পাইছে, সম্পদ হ্রাস, সম্পদ হ্রাস পাইছে মানে এ মাইনাস, অ্যাসেট হ্রাস পাইছে। ঠিক আছে, তাহলে ই মাইনাস এ মাইনাস আসছে, বুঝতে পারছি, ই মাইনাস এবং এ মাইনাস, ক্লিয়ার। তাহলে আমাদের বেতন প্রদান কয় পাশের পরিবর্তন, দুই পাশের পরিবর্তন। দুই পাশের পরিবর্তন মানে কি, দুই পাশের পরিবর্তন মানে হচ্ছে স্যার এটা নিট পরিবর্তন। দুই পাশের পরিবর্তন মানে হচ্ছে এটা স্যার কাঠামোগত পরিবর্তন, স্যার না সরি গুণগত, কাঠামোগত পরিবর্তন। ঠিক আছে, এটা কোন ধরনের পরিবর্তন, এটা হচ্ছে কাঠামোগত পরিবর্তন। ক্লিয়ার, এতটুকু পর্যন্ত ডান 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 ডান, আমরা শেষ করবো, এরপর সামনে যাব। শেষ, বুঝতে পারছি স্যার, এতটুকু পর্যন্ত আমরা বুঝছি কি না বলো। দুই পাশের পরিবর্তন সমমুখী, হ্যাঁ এক পাশের পরিবর্তন বিপরীতমুখী, হ্যাঁ প্লাস প্লাস মাইনাস মাইনাস, এটা মনে রাখতে হয়, বা এটাও ঠিক আছে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত। তাহলে আমরা লেনদেন দেখলে চিনতে পারবো তো, আশা করি পারবো। হ্যাঁ, গো থ্রু দ্য বুক এন্ড প্র্যাকটিস মোর এন্ড মোর, আশা করি আর ঝামেলা হবে না। ঠিক আছে, আমরা এবার সামনে চলে আসি। ডান, শেষ। আজকে বেশ অনেকদিন পর, মানে আজকে কয়দিন, লাস্ট পেজে লাইভ ক্লাস নিছি মনে হয় তোমার কিসের আগে, কবে নিছি পেজে লাইভ ক্লাস, আমি আমার মনে নেই আমি কবে লাইভ ক্লাস নিছি, বেশ অনেকদিন হয়েছে ভাই। এখন আর লাইভ ক্লাস মানে পেজে পেড ব্যাচ ছাড়া এখন আর লাইভ ক্লাস নেওয়া হয় না তেমন একটা, যাক অনেকেই মিস করে ক্লাসগুলো। আসো শুরু করি, এরপরে যাই। ঠিক আছে, 5 স্যার এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এটা পড়ো, এটা পড়ো, এটা সোজা একদম বাচ্চাদের প্রশ্ন। আচ্ছা এটার সাথে আরেকটা কোয়েশ্চেন আছে তো, সিমিলারলি দাঁড়াও করো, সমীকরণ আগে পড়াই ফেলি, তাড়াতাড়ি করো, একদম সোজা, একদম সোজা, বাচ্চাদের প্রশ্ন, এটা বাচ্চাদের প্রশ্ন, তোমরাও বাচ্চা। অফিসের জন্য বাকিতে একটি কম্পিউটার ক্রয় 30,000 টাকার। শেষ, তাড়াতাড়ি আমরা দ্রুত করব। আর বাকিদেরকে তোমরা মেনশন করা ভুলে গেছো, তোমরা বলো যে ভাই এ প্লাস খানে আমার একার লাগবে, আমরা আর কাউকে প্লাস দিব না। ঠিক আছে, ওকে ফাইন, বুঝতে পারছি এতটুকু পর্যন্ত। এবার আসি, তাড়াতাড়ি আনসার বলো। শেষ, কত আসছে, বি আসছে না সি আসছে, সোজা, এটা একদমই ইজি, আমরা পারবো, ঝামেলা নেই। ঠিক আছে, চলে আসছে, হ্যাঁ হ্যাঁ ডান ডান। 1 বছর পর, কি 1 বছর পর, আনসার কত, বাকিতে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, সোজা তো, আসবাবপত্র বাকিতে ক্রয় করছে না, তাইলে বাকিতে ক্রয় করলে এল প্লাস, আর আসবাবপত্র কিনছে এ প্লাস, তাহলে এ প্লাস এল প্লাস। ঠিক আছে, কথা বুঝছি, বোঝানোর দরকার নেই তো। কম্পিউটার ডেবিট, কম্পিউটার তো বললে গুণ হবে, বলতে হবে অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম ডেবিট, তারপর
প্রদেয় হিসাব বা পাওনাদার যাই ভাল লাগে বললাম। ক্রেডিট, তাহলে অফিস সরঞ্জাম সম্পদ, প্রদেয় হিসাব দায় A প্লাস L প্লাস 1 আর 3। ঠিক আছে, সোজা ছিল এটা, তোমরা আনসার দিতে দেরি করছো। ওকে, আরো আছে। আচ্ছা, ও হ্যালো 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 হ্যালো, বলো এটা 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 কি এক পাশের পরিবর্তন নাকি দুই পাশের পরিবর্তন? এটা কি এক পাশের পরিবর্তন নাকি দুই পাশের পরিবর্তন? এটা কি এক পাশের পরিবর্তন, এক পাশ না দুই পাশ? এটা কি এক পাশ নাকি দুই পাশের পরিবর্তন? এটা এক পাশ দুই পাশ বলো না, তোমরা নাম বলো, তোমরা নাম বলো। এই এক পাশ দুই পাশ কমেন্ট করে নাম বলো, নাম বলো। গুণগত, কাঠামোগত, নিট বা পরিমাণগত বলো, তোমরা নাম বলো। তোমরা এক পাশ দুই পাশ বললে কিন্তু খবর আছে। প্রায় 1 বছর পর অনলাইন ক্লাস, না 1 বছর না, 1 বছর না, ওই দিন একটা ইয়া নিয়েছিলাম তো, 26 বছরের জন্য একটা দুইটা ক্লাস নিয়েছিলাম। এমনি এভাবে ফ্রি ক্লাস নেওয়া অনেক দিন হয়েছে, বছর 2 বছর তো হয়েছেই। দুই পাশের তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। দুই পাশ, দুই রিফাত, দুই পাশ মানে গুণগত নাকি কাঠামোগত? ভাই দুই পাশ বললে তো কষ্ট লাগে। এত সুন্দর করে মানুষজনকে নাম শেখানোর পরে ওই মানুষগুলো যদি আমাদের বলে এক পাশ দুই পাশ, তাহলে দেখতে কেন লাগে? হ্যাঁ, এক পাশ দুই পাশ কি আবার? তুই তো তোর নাম বলবে না, নিট পরিবর্তন। হ্যাঁ সাবাস, এই তো এখন না, ঠিক আছে, নিট পরিবর্তন, নিট দুই পাশ এক পাশ, এটা তো বলবে যে যারা ক্লাস অর্ধেক করছে তারা। তোমরা ক্লাস অর্ধেক করছো? ক্লাস অর্ধেক করলে বলবা দুই পাশ, এক পাশ, তিন পাশ। নাম কি? নাম হচ্ছে নিট পরিবর্তন, দুই পাশের পরিবর্তন। নাম বলো, নাম 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 বলো। ঠিক আছে, এটার নাম বলো, এটার নাম বলো, এটার নাম বলো, এটার নাম বলো। এটার নাম কি হবে? তাড়াতাড়ি। কর্মচারী শফিককে বেতন দেয়া হলো 10,000 টাকা। হিসাব সমীকরণে लेनदेन का प्रभाव क्या होगा? लेनदेन का प्रभाव क्या होगा? খুবই সহজ होगा। কি হবে? হচ্ছে তোমাদের আসবাবপত্র না সত্ত্বাধিকার কিছু একটা তো হবে। ঠিক আছে, ফার্স্ট ফার্স্ট। নিট 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 আনসার বলো আর নিট। আচ্ছা, এটা হচ্ছে বেতন দিছি তো, তাহলে বেতন দিলে এ মাইনাস ই মাইনাস, মারে মা সারাদিন লাগতেছে যে এতক্ষণ লাগে। সত্ত্বাধিকার হ্রাস, সম্পদ হ্রাস, এটাই তো। এটা কয় পাশ? দুই পাশ। দুই পাশ মানে কি হবে? দুই পাশ মানে হচ্ছে নিট হবে। শেষ শেষ, দেরি করলে দেরি হবে। এতটুকু পর্যন্ত গেছে। এরপর আচ্ছা আমি, আচ্ছা আরো আছে। হ্যাঁ আচ্ছা, ধরো এরপরে এটা পারবা? এটা কি বলছে দেখো, মিস্টার শোয়েব আসবাবপত্র ব্যবসায়ী 5,000 টাকার আসবাবপত্র কিনছে, 500 টাকা পরিবহন দিছে, শোয়েব 500 টাকার লেনদেনের মাধ্যমে। ও জোস, এটা বলো তো দেখি। এটা সুন্দর কোয়েশ্চেন। এটা 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 একটা, এটা একটা কি বলে, এটা আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন। অনন্ত জলিলের মতো আমি বলতে, এটা সুন্দর প্রশ্ন। দ্য কোয়েশ্চেন ইজ সুন্দর, ইউ ক্যান আনসার। বলো। স্যার ক্লাসে স্মার্ট বোর্ডটাকে মিস করে আসতেছে, আসতেছে একটু সময় লো হইতে থাক। ভাই এভাবে মানুষের দিকে এভাবে রাগ করে দেখিয়েন না। কই কার দিকে রাগ করে দেখছি? না না, আমি কি রাগ করে দেখছি তোমাদের দিকে? শ্রাবণী আজ নিট পরিবর্তন, সাবিকুন নাহার গ। গ কি? গ কোনটা হবে? আচ্ছা, ও 3 বলতেছে, কে 3 বললো? তুর্য 3 বলছে, আজিজা বলছে 3। আচ্ছা, সৈয়দা উষা 3। স্যার 3 এই কোন 3? এটা এটা কোন 3 বলতেছো তোমরা? আচ্ছা যাই হোক, 3 একটা তো হবে। আসলে আমরা চেক করি এবার। 3 হচ্ছে 2 আর 3। হ্যাঁ কি বলো? হয় নাই তো? 3 কেমনে হয়? এটা 3 হবে না, 3 হবে না, 3 হবে না। দেখো আসবাবপত্র, আচ্ছা 3 হবে, হবে নাকি হবে না? দাঁড়াও দাঁড়াও দেখি দেখি। ওকে ওকে, 3 হবে, 3 হবে, 3 হবে, 3 হবে। ওকে, অনেকে এটা এটা কিন্তু মজার জিনিস স্যার। লুক এট দ্য কোয়েশ্চেন। এখানে আমাদেরকে পাজল করার জন্য একটা লাইন দিছে। লাইনটা হচ্ছে আসবাবপত্র ব্যবসায়ী। তাইলে ও যখন আসবাবপত্র ক্রয় করছে, আমাদের কাছে মনে হবে আসবাবপত্রের জন্য যে পরিবহন খরচটা আছে, আমাদের মানে আমাদের সেন্সের এই জিনিসটা আসছে যে আসবাবপত্র, আসবাবপত্রের জন্য আমরা যে পরিবহন করতেছি, এই পরিবহনটা মূলত মূলধন জাতীয় ব্যয়। এই পরিবহনটা মূলত, এটা মূলত মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় হইলে একটা সম্পদ বাড়বে আর একটা সম্পদ হ্রাস পাবে। আসলে কাহিনী কিন্তু এরকম না, এটা না। আসলে এটা করলে নীতিগত ভুল করে ফেলবা।
এটা করলে কোন ধরনের ভুল হবে? নীতিগত ভুল, কারণ আসবাবপত্র ব্যবসায় আসবাবপত্র ক্রয় করছে, তো তো ক্রয় হিসাবে লিখবে, তুমি তো সম্পদ হিসাবে লিখতেছো, নীতিগত ভুল হয়ে যাবে। এই পরিবহনটা হচ্ছে আসলে ব্যয়, এটা হচ্ছে ক্রয় পরিবহন, এটা হচ্ছে কি ক্রয় পরিবহন। তাহলে ক্রয় পরিবহন এক ধরনের খরচ, তাহলে ক্রয় পরিবহন প্রদান করলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সম্পদ হ্রাস পাবে। 2 আর 3, আনসার হবে 3। ঠিক আছে, যারা 3 বলছো স্যার থ্যাংক ইউ, তোমাদের আনসার হয়েছে। আনসার কত হবে? 3 হবে। বুঝতে পারছি? 2 হবে না, আনসার 3 হবে। 3 কেন হবে বুঝাই দিছি, আশা করি বুঝতে পারছো। তোমরা চিন্তা করতেছো আসবাবপত্রের জন্য পরিবহন মনে হয় মূলধন জাতীয় খরচ। নো, ও তো আসবাবপত্র ব্যবসায়ী, ওর জন্য আসবাবপত্রটা পণ্য, গুডস। তাহলে ও পণ্য ক্রয় করে পরিবহন দিছে, তাহলে ক্রয় পরিবহন বা আন্তঃপরিবহন। তো আন্তঃপরিবহনের যাবে দেখি, আন্তঃপরিবহন ডেবিট, নগদ ক্রেডিট। তাহলে ই মাইনাস এ মাইনাস, মালিকানা সত্ত্ব হ্রাস, সম্পদ হ্রাস, মালিকানা সত্ত্ব থেকে হ্রাস পাবে, নগদ থেকে হ্রাস পাবে। ঠিক আছে, ওকে, জাযাকাল্লাহ, থ্যাংক ইউ। এরপর আমি লাস্ট আরেকটা কথা এখানে আমার আসলে না বললে আমার ঘুম হবে না আজকে। কি রে ইবো এত প্রশ্ন নিয়েছি এই টপিক থেকে, এই টপিকটা আসলে ইম্পর্টেন্ট। কি করব, এটা আসবেই, একটা এরকম একটা কোয়েশ্চেন আসবেই। জনাব হাসিব ব্যবসায়ের জন্য 50,000 টাকা ঋণ গ্রহণ করছে গৃহীত ঋণের দ্বারা, বলো কি হবে? সোজা, ঋণ নিলে মালিকানা সত্ত্বের কোনো সম্পর্ক নাই, 1 আর 2 আনসার ক। ঠিক আছে, ঋণ নিলে মালিকানা সত্ত্বের কোনো সম্পর্ক নাই, 1 আর 2। ঠিক আছে, এবার এখানে যে কথাটা আসলে আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা এক পক্ষের লেনদেন গুলোকে একটু ভালো করে দেখে নিবা। এক পক্ষের লেনদেন, যেমন পণ্য উত্তোলন, পণ্য উত্তোলন এটা হচ্ছে ই মাইনাস ই প্লাস, ই মাইনাস ই প্লাস পণ্য উত্তোলন। কিন্তু নগদ উত্তোলন, নগদ উত্তোলন কিন্তু আবার ব্যতিক্রম। এরপর হচ্ছে আগুনে বিনষ্ট, আগুনে বিনষ্ট এটাও কিন্তু এক পাশে, এবং এটার প্রভাব হচ্ছে ই মাইনাস ই প্লাস। ঠিক আছে, আগুনে বিনষ্ট, পণ্য উত্তোলন, আগুনে বিনষ্ট। এরপরে হচ্ছে তোমার আর কি আছে, এই দুইটা আমার এখন ইনস্ট্যান্ট মাথায় আসছে, যে এদেরকে তোমরা একটু ভালো করে দেখে রাখবা। হ্যাঁ, এক পাশের কারা কারা আছে, পণ্য উত্তোলন আছে, আগুনে বিনষ্ট আছে। এটার জন্য তোমাকে আমি একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে তুমি আমাদের কনসেপ্ট বুকে গেলে এই জিনিসটা দেখতে পাবা। এটা তোমরা যারা আগে করছো তাদের জন্য ইজি। সেটা হচ্ছে এই যে এই দুইটা জিনিস প্র্যাকটিস করবা, দ্যাটস অল। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও, যাদের কাছে বইটা নাই তুমি এই দুইটা জিনিস স্ক্রিনশট নিয়ে নাও। হ্যাঁ, এটা আর এটার একটা স্ক্রিনশট নাও, যাদের কাছে নাই। আর যাদের কাছে আছে তারা ইজিলি করতে পারবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে, একটা অ্যাসেস নিয়ে নাও, যাও না, শুরু করে দাও না। হয় সিটিং ম্যান, নিশ্চয়ই স্ক্রিনশট নিছো। এই অংশটার একটা স্ক্রিনশট রাখবা। হ্যাঁ, এই অংশটার একটা স্ক্রিনশট রাখলে হয়ে যাবে গুরুত্বপূর্ণ লেনদেন সমীকরণের প্রভাব। ঠিক আছে, হয়ে গেছে। ওকে ফাইন, চলো আমরা এরপরে যাই। শেষ, স্ক্রিনশট নিছো? হ্যাঁ, এইগুলো প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করবা। এটা এখানে দেওয়া আছে সরাসরি, আর এটা হচ্ছে যে পড়ে পড়ে পাশাপাশি লিখবা আর কি, কোন ধরনের পরিবর্তন হয়, কি হচ্ছে না হচ্ছে, এই বিষয়গুলো। ঠিক আছে, এসএস নিছে একটা। ওকে ফাইন। আর যাদের কাছে বই আছে, বইয়ের কত পেজ? এটা বইয়ের 9 পেজে আছে। ঠিক আছে, ওকে ফাইন, শেষ। এবার আসো আমরা আমাদের পড়ায় চলে আসি। তাহলে আমরা সমীকরণ নিয়ে আর আশা করি কোনো ধরনের বিপদে পড়বো না, এগুলো আমরা পারবো। আর না করি আমরা বাকিতে পণ্য ক্রয়ের মাধ্যমে কি হবে এটাও আমরা পারবো। মুশফিক প্রারম্ভিক মূলধন দেখাচ্ছি, মূলধন দেখানোর আগে আমরা হিসাবের একটা টপিক ক্লিয়ার করব। হিসাব, এই যে আমাদের হিসাব, দ্যাটস অল। একটা হিসাব দিয়ে আমি সবগুলো বুঝাই ফেলবো। আসো দেখো, বলো এটার আনসার কি হবে? মনে আছে? হিসাব, নগদ বাট্টা কোন ধরনের হিসাব? নগদ বাট্টা কোন ধরনের হিসাব, বলো এটা কোন ধরনের হিসাব হবে? মনে আছে? এটা কোন ধরনের হিসাব হবে বলো? নগদ বাট্টা কোন ধরনের হিসাব হবে? ভাই এটা দাও না তুমি আমার। নগদ বাট্টা কোন ধরনের হিসাব হবে? নগদ বাট্টা কোন ধরনের হিসাব হবে? পারতেছো এটা? পারতেছো না? আচ্ছা, আমি দেখাই দেই, আমি বলে দেই।
ওকে ওকে আনসার দিছে, দুই একজনে দিছে জান্নাতুল মাওয়া, তারপর তাজিয়া গ বলতেছো না, নামিক হিসাব। দেখো এখানে আমি একটু কথা বলি, 2 মিনিট একটা আলোচনা আছে আমার এখানে। নামিক হিসাবগুলো তুমি একটু ধরে রাখবা, নামিক হিসাবগুলো একটু মনে রাখবা। সনাতনে আয় আর ব্যয়কে নামিক বলা হইতো। আধুনিকে যাদেরকে আমরা আয় অথবা ব্যয় বলি, আধুনিকে মডার্ন অ্যাকাউন্টস যারা আয় অথবা ব্যয়, তারা সনাতনে ছিল হচ্ছে তোমার নামিক হিসাব। তাহলে নামিক হিসাব মানে হচ্ছে আয় আর ব্যয়, ঠিক আছে। এছাড়া আমাদের প্রতিনিধিত্বমূলক ব্যক্তিবাচক হিসাব আছে, তারপর হচ্ছে তোমাদের সম্পত্তিবাচক হিসাব আছে, তারপরে হচ্ছে যে তোমার সম্পত্তিবাচক, প্রতিনিধিত্ব, কৃত্রিম ব্যক্তিবাচক হিসাব আছে। এত জটিল আসলে এইচএসসির দিকে প্রশ্ন হবে না। তোমরা নামিক হিসাবটা একটু মনে রাখবা, আর সাধারণ হিসাবটা মনে রাখবা। সাধারণ হিসাব তোমরা চিনো, সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সূত্রটা তোমরা চিনো। আরেকটা জায়গায় তোমরা একটু কাজ করো, সেটা হচ্ছে বিপরীত হিসাব। তোমরা আরেকটা জায়গায় কাজ করবা, সেটা হচ্ছে কি হিসাব? বিপরীত হিসাব। বিপরীত হিসাবগুলো মনে আছে কোনগুলা? যে হিসাব অন্য হিসাবের ব্যালেন্সকে কি করে? হ্রাস করে, ঠিক আছে। বিপরীত হিসাবগুলো একটু মনে রাখবা, এটা আমাদের বইয়ে দেওয়া ছিল, তোমরা যারা পড়ছো আগে জানো। বিপরীত হিসাবগুলো একটু দেখবা। এই যে এই অংশটা হচ্ছে আমাদের বিপরীত হিসাব, আমরা বিপরীত হিসাবটা একটু মনে রাখবো। দ্যাটস অল। আমি একটু জাস্ট বিপরীত হিসাবটা দেখাই দিই। বিপরীত হিসাব হচ্ছে 5টা। বিপরীত হিসাব হচ্ছে কয়টা? 5টা, ঠিক আছে। যে হিসাব অন্য হিসাবের ব্যালেন্স হ্রাস করে, যে হিসাব অন্য হিসাবকে কি করে? হ্রাস করে। যে হিসাব অন্য হিসাবকে হ্রাস করে, যেমন বিপরীত সম্পদ হিসাব। তোমাদের মনে আছে অবচয় সঞ্চিতি তোমরা স্থায়ী সম্পদ থেকে বাদ দিছো, কুঋণ সঞ্চিতি তোমরা দেনাদার থেকে বাদ দিছো, বাট্টা সঞ্চিতি তোমরা দেনাদার থেকে বাদ দিছো। তাহলে এরা সম্পদের বিপরীতে কাজ করছে, এরা হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। সম্পদ ডেবিট, তাই এরা ক্রেডিট। সম্পদ ডেবিট, তাই এরা ক্রেডিট। বিপরীত দায় হিসাব, দায়ের বিপরীতে কাজ করছে। তো দায়ের বিপরীতে কাজ করছে কারা? একটা মাত্র হিসাব, সেটা হচ্ছে পাওনাদারের বাট্টা সঞ্চিতি বা প্রদেয় বিল বা নোটের বাট্টা সঞ্চিতি। তোমরা 19 একটা লাইন পড়ে আসছো, সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। মনে আছে কেন পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট? কারণ পাওনাদারের বাট্টা সঞ্চিতি পাওনাদারের বিপরীতে কাজ করে। পাওনাদার হচ্ছে দায়, এটা বিপরীতে কাজ করে, এই জন্য এটার নাম হচ্ছে বিপরীত দায়। আর দায় যেহেতু ক্রেডিট, এটা বিপরীতে কাজ করে, এজন্য ও ডেবিট। সকল সঞ্চিতি ক্রেডিট, পাওনাদারের বাট্টা সঞ্চিতি ডেবিট। কেন? কারণ এটা পাওনাদারের বিপরীতে কাজ করে। পাওনাদার থাকে ক্রেডিট সাইডে, তাহলে ও বিপরীতে কাজ করলেও কোথায় থাকবে? থাকবে ডেবিট সাইডে, ঠিক আছে। শেষ। আর বিপরীত আয়, বিপরীত আয় খুবই কমন, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা। বিপরীত ব্যয় খুবই কমন, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা। তোমরা অনেকেই উত্তোলনকে ব্যয় বলো, তবে উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, ঠিক আছে। তো উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। উত্তোলন ব্যয় না, উত্তোলন ব্যয় না। উত্তোলন করলে মালিকের দাবি হ্রাস পায়। তো মালিকের দাবি হ্রাস পায়, তাহলে মালিকের দাবি হচ্ছে ক্রেডিট, ওই জন্য উত্তোলন ডেবিট। মালিকের দাবি হ্রাস পেয়েছে, সিম্পল। এই জন্য এদের নাম কি? বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব। ক্লিয়ার? এতটুকু পর্যন্ত একদম সিম্পলি বুঝাইছি। এই অংশটা মনে রাখবা, মুখস্থ রাখার চেষ্টা করবা, পরীক্ষা আসে কিন্তু। হ্যাঁ, শেষ। ওকে, ডান ডান। আমরা এরপর এখানে আর কিছু বুঝার নাই, এটা অ্যাসেস নিয়ে রাখো। যাদের কাছে বই নাই তোমরা এটা অ্যাসেস নিয়ে রাখো। হ্যাঁ, শেষ। আমরা এরপরে যাই। ক্লিয়ার? ক্লিয়ার আশা করি। ক্লিয়ার? 1 2 3 ডান। আশা করি স্ক্রিনশট নিয়ে রাখছো। আমরা এরপরে চলে আসি। ওকে, শেষ আমাদের প্রথম অধ্যায়। আমরা মোটামুটি পড়ে ফেলছি। প্রথম অধ্যায় এতটুকু পর্যন্ত কভার করলে আমাদের জন্য হয়ে যাবে। আমরা একটু দেখি, এটা বলো তো নিচের কোন একটা প্রতিষ্ঠানের জন্য দায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো করিনি না। আচ্ছা আসো, প্রথম অধ্যায় যেহেতু পড়তেছি, এটা বলো নিচের কোনটি একটা প্রতিষ্ঠানের জন্য দায়? তাড়াতাড়ি। নিচের কোনটি একটা প্রতিষ্ঠানের জন্য দায়? ভাই কখন ক্লাস শেষ হবে? যখন তোমার ভালো লাগবে না তখনই ক্লাস শেষ। এটা কোনো কথা হইলো? ক্লাস কখন শেষ হবে? ক্লাস কি বোরিং ক্লাস? কত মজার টপিক পড়ালেখা হইতেছে, পুরা মনে করো পড়ালেখা সব একসাথে হয়ে গেছে। আপনার বেসিক গুলা পড়লে আর এমসিকিউ পড়তে হয় না। হ্যাঁ, আমি এগুলা ক্লাসের স্টার্টিং এ বলে ফেলি, মানে টপিক গুলা কভার করলে এগুলা হয়ে যায়। বলো এটা কোনটা হবে? তাড়াতাড়ি। নিচের কোনটি প্রতিষ্ঠানের জন্য এক ধরনের না দায়? দায় কি হবে রে বাপ? কোনটা হবে? এটার আনসার কোনটা হবে? এটার আনসার হবে হচ্ছে, পাইছো? আনসার পাইছো? কি হবে বলতে হবে নাকি পারতেছো? আনসার এখনো কিন্তু আসে নাই। আজিজা বলছে সি, বাকিরা কই? সি সি। বাকিরা পারতেছো না? শুধু একজন আনসার দিছে, বাকিরা পারতেছে না। কিল্লায় না কাফার রে পয়সা কেনই দে।
কিরে কমেন্ট আসতেছে না কেন? তো সোজা জিনিস ভাই। এর আনসার কি হবে? মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্ব হচ্ছে দায়, তবে আমাদের সেন্সে যে দায়, আমাদের সেন্সে দায় হচ্ছে এটা বহন, এল লাইবিলিটি, কিন্তু মালিকানা সত্ত্ব হচ্ছে অন্তর্দায়। মালিকানা সত্ত্ব হচ্ছে কি দায়? অন্তর্দায়। মালিকানা সত্ত্বের আরেকটার নাম হচ্ছে নিট সম্পত্তি। মালিকানা সত্ত্বের আরেকটার নাম হচ্ছে কি? নিট সম্পত্তি। তাহলে মালিকানা সত্ত্ব হচ্ছে অন্তর্দায়, তাহলে দায় ঠিক আছে, মালিকানা সত্ত্ব হচ্ছে অন্তর্দায়, ঠিক আছে। ওকে, এই জন্য এটা এখানে দায়, আর এগুলো সব সম্পদ, এটা বিপরীত মালিকানা সত্ত্ব হিসাব, এটা ভুয়া সম্পদ, এটা কি? ভুয়া সম্পদ, ঠিক আছে। আমরা ভুয়া সম্পদ আর্থিক বিবরণী করার সময় পড়বো। তো এখন আমরা একটু ম্যাথটা পড়ি, আসো ম্যাথটা আমরা একটু পড়ি। কি পড়বো? ম্যাথ পড়বো না করবো? পারবা এটা? পারবা, একদম সোজা। প্রারম্ভিক মূলধন বের করতে বলছে, বাচ্চাদের ম্যাথ। বারবার ভুল করছো তোমরা। প্রারম্ভিক মূলধনের ঋণের সাথে তোমাদের একটা বারবার মারামারি হয়ে গেছে। তোমরা ঋণের সাথে বারবার মারামারি করছো। মারামারি করা যাবে না। যখন প্রারম্ভিক মূলধনের টাকা বের করতে হবে, ঋণকে দূর করে ফেলে দিবা। দূর করে ফেলে দেওয়া বুঝো, আমাদের চট্টগ্রামের ভাষা বলে দূর করে বাদ দিতে হবে, ঋণ বাড়ানো লাগবে। তো দূর করে ফেলে দিবে, এটা দরকার নাই। যখন পরিমাণ বের করতে বলবে, ঋণের দরকার নেই, লেট হিম অর হার গো, ওকে যেতে দাও। তাহলে আমরা করি, দেখো 1 জানুয়ারি ব্যাংক উদ্ধৃত সম্পদ যোগ 50,000 টাকার আসবাবপত্র যোগ, তারপর 30,000 টাকার পণ্যদ্রব্য মজুদ পণ্য যোগ, ব্যবসা আরম্ভ করছে উক্ত মাসে 1 লক্ষ টাকা ব্যাংক ঋণ। তো ব্যাংক ঋণ নিলে যাবে দা হচ্ছে ব্যাংক ডেবিট, ব্যাংক ঋণ নিলে যাবে দা হচ্ছে ব্যাংক ডেবিট, ব্যাংক ঋণ ক্রেডিট, ব্যাংক ঋণ ক্রেডিট। তো এটার সাথে আসলে মূলধনের কোনো কি নেই, সম্পর্ক নাই, তাহলে এটা মূলধন নির্ণয়ে আসবে না, ঠিক আছে। তাহলে কত আসছে? 2,50,000, 3 লাখ, 2 লাখ কত? 80,000 টাকা, ঠিক আছে। প্রারম্ভিক মূলধনের ঝামেলাটা বারবার বলতেছি, মনে রাখবা, বারবার বলতেছি, কিন্তু প্রারম্ভিক মূলধন তোমাদেরকে প্যারা দিবে, এটা মনে রাখবা, মনে রাখবা, মনে রাখবা। ওকে, শেষ, ফার্স্ট চ্যাপ্টার শেষ। ফার্স্ট চ্যাপ্টার আমরা পারবো ইনশাআল্লাহ। আমরা এখন সেকেন্ড চ্যাপ্টার থেকে শুরু করি। চলো আসো, এটা আমাদের সেকেন্ড চ্যাপ্টারের পড়াশোনা, দুতরফা দাখিলা নিয়ে। দুতরফা দাখিলার সাথে তোমরা এখানে আমার স্যারকে নিয়ে একটু পড়বা, স্যার লুকা প্যাসিওলি, ঠিক আছে। লুকা প্যাসিওলি, আমি লুকা প্যাসিওলি স্যারকে নিয়ে একটা ডিটেইল ভিডিও বানাইছি। তোমরা এই ভিডিওটা যদি দেখো, তোমরা আমাদের পেজে আমি একটা সিরিজ আপলোড করছি, কিন্তু তোমরা জাস্ট একটা বিষয় তোমাদেরকে আমি দেখাই দেই। তুমি হচ্ছে এটার আনসার বলো, এটার আনসার বলো। এই যে দেখো, এটা লিখছো। তোমরা একটা কাজ করবা, ভালো কাজ, গুরুত্বপূর্ণ কাজ। তোমরা ফেসবুকের সার্চ অপশনে গিয়ে ডেলি অ্যাকাউন্টিং সিরিজ এইটা সার্চ করবা, ডেলি অ্যাকাউন্টিং সিরিজ। তো ডেলি অ্যাকাউন্টিং সিরিজে আমি মোটামুটি বেশ অনেকগুলো টপিক র্যান্ডমলি একদম আমার যা মনে চাইছে, যা আমার ভাল লাগছে, এরকম টাইপ টপিক গুলো হচ্ছে আমি এখানে কাভার করছি। যেমন এই যে জি যাবে দেয় মাথা ঘুরে, তারপর তোমাদেরকে এখন যেগুলা পড়াইছি, এই যে বিপরীত হিসাব, তোমাদেরকে একটু আগে কিন্তু বিপরীত হিসাব পড়াইছি, খেয়াল করছো? তোমাদেরকে কিন্তু একটু আগে বিপরীত হিসাব পড়াইছিলাম, বিপরীত হিসাব। তারপরে হচ্ছে যে এই যে দেখো ট্রেজারি শেয়ার, তোমরা কিন্তু ট্রেজারি শেয়ার চিনো না অনেকে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে এই যে হিসাব চক্র, হিসাব চক্র একটু পরে এখানে পড়বে, হিসাব চক্র, ঠিক আছে। তারপর এখানে আর কি আছে, আচ্ছা এটা একদিন এটা আর্থিক বিবরণী কয়টা। তো এভাবে করে আমি ডেলি অ্যাকাউন্টিং সিরিজের উপর কয়টা মোটামুটি হয়তো 6-7টা ভিডিও দিছি। তোমরা ফেসবুকে গেলেই ডেলি অ্যাকাউন্টিং সিরিজের এই ভিডিওগুলো একটু চেক করবা, হ্যাঁ। মানে উঠতে বসতে এগুলো একটু দেখে নিবা, এটা লিখারও দরকার নেই, জাস্ট একটু শুনে নিবা। যদি তোমার কাছে লিখার মনে হয় যে না স্যার একটু লিখে রাখি, পারি না, তাহলে লিখবা। আমি মোটামুটি চেষ্টা করব এটাকে কন্টিনিউ করার জন্য। তো এটা যদি তুমি দেখো, তোমার অ্যাকাউন্টিং অনেকগুলো ছোট 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 খুঁটিনাটি কনসেপ্ট ক্লিয়ার হবে, হ্যাঁ। এটা আমি ভিডিওটা মানে সিরিজটা আমি বানাচ্ছি হচ্ছে খুঁটিনাটি কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করার জন্য। যেমন এখানে একটা খুঁটিনাটি কনসেপ্ট কি, লুকা প্যাসিওলি। তো লুকা প্যাসিওলি তোমরা যদি আমাদের পেজে যাও, পেজের ভিডিওসে গেলে আমি বেশ অনেক দিন আগে লুকা প্যাসিওলিকে নিয়ে একটা ভিডিও করছিলাম, একদম ডিটেইলে ওনার বাড়ি ঘর চৈদ্য গোষ্ঠী, ওনার বাপের নাম সহ ওনার নামের মধ্যে ছিল। এটা নিয়ে আমি হচ্ছে লুকা প্যাসিওলিকে নিয়ে একটা ভিডিও করছিলাম, দ্বারা ভিডিওটা আছে, রিসেন্টলি করছি, মোটামুটি বেশি দিন হচ্ছে না। তোমরা আমাদের পেজে চেক করলে পেয়ে যাবা লুকা প্যাসিওলিকে নিয়ে আমার করা ভিডিওটা। তো এই টপিক গুলো তোমরা একটু চেক করবা, এগুলো একটু তোমরা পড়বা, মানে পেজে যে ভিডিওগুলো দেওয়া হয় পড়াশোনার ক্ষেত্রে এগুলো একটু তোমরা পড়বা। তোমরা এইটা যখন পড়বা, লুকা প্যাসিওলি পড়বা আর দুতরফা দাখিলা সম্পর্কে পড়বা। এখন কি পড়বা, এখান থেকে তো অনেক কথাবার্তা। আমি বলি লুকা প্যাসিওলি স্যার সম্পর্কে, ওনার পেশা,
আমরা সবাই পেশা জানি, ওনার পেশা দুইটা, উনি হচ্ছে ধর্মযাজক আর হচ্ছে উনি গণিতবিদ। ওনার বইয়ের নাম আমরা সবাই জানি ওনার বইয়ের নাম কি? সুম্মা দি অ্যারিথমেটিক জিওমেট্রি প্রপোর্শনে, এটা মনে আছে তো ওনার বই। তারপর থার্ড হচ্ছে যে এই বইটা কত সালে পাবলিশড হয়েছে, এই বইটা কত সালে পাবলিশড হয়েছে, ঠিক আছে? এই এই ইনফরমেশন গুলো মনে রাখবা লুকা প্যাসিওলি সম্পর্কে। আর ইনফরমেশন আমি বলি, আমরা সবাই লিওনার্দো দা ভিঞ্চিকে চিনি, যিনি হচ্ছে ওনার ওয়াইফ মোনালিসার চিত্রকর্ম আঁকছিল। মোনালিসাকে সবাই চিনি, যে হাসে তাকাই খুবই সুন্দর লাগে, মানে আন্টি, মহিলা, নানি, দাদি যাই বলি ওনাকে। তো ওনার এই যে চিত্রটা এবং সর্বশেষ ওনার যে লিওনার্দো দা ভিঞ্চির আর একটা আর্ট আছে, এটা হচ্ছে দ্য লাস্ট সাপার, মানে সর্বশেষ ডিনার। এটা হচ্ছে যে তোমার সক্রেটিসকে বিষ পান করে যখন মেরে ফেলা হচ্ছিল ওই সময়টাতে একটা মানে তৎকালীন গ্রিকের একটা মানে কাহিনী, এটা অনেক লম্বা ইতিহাস। তো এইগুলো তো হচ্ছে তোমার লুকা প্যাসিওলির কাহিনী ছিল, আমরা এগুলো ভিডিওতে আমি আলোচনা করছি, ওইটা তোমাদের পরীক্ষা আসবে না, জাস্ট ফর ইনফরমেশন। তো লুকা প্যাসিওলি সম্পর্কে ওনার পেশা মনে রাখতে হবে, উনি কত সালে আসছে এটা মনে রাখতে হবে, সালটা খুবই ইম্পর্টেন্ট। 1494? না না না, 1494, 1994 না, 1494 সালে। কোথায়? ইতালির ভেনিস শহরে। হিসাব বিজ্ঞানের শহর বলা হয় ভেনিসকে, হিসাব বিজ্ঞানের দেশ বলা হয় ইতালিকে। হিসাব বিজ্ঞানের বই বলা হয় হচ্ছে যে তোমার সুম্মা দি অ্যারিথমেটিক জিওমেট্রি প্রপোর্শনালিটি। হিসাব বিজ্ঞান কোন শাস্ত্র থেকে আসছে? গণিত শাস্ত্র থেকে আসছে, ঠিক আছে? এগুলো বেসিক কথাবার্তা, এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই ছিল ফার্স্টের কথা। এরপরে হচ্ছে যে ভাই যে জিনিসটা তুমি আসলে না পারলেই নয়, আমি একটু আগেই বলছি, সেটা হচ্ছে হিসাব চক্র। তোমাকে অবশ্যই হিসাব চক্র পারতে হবে, একদম 100% তোমাকে হিসাব চক্রের মানে এক্সপার্ট হইতে হবে। হিসাব চক্র আসলে কিভাবে পড়বা তোমরা, আমি এখানে আমাদের যে ডেইলি অ্যাকাউন্টিং সিরিজের এখানেও আমার একটা হিসাব চক্রের ভিডিও আছে, ডিরেক্ট এভাবে মুখস্থ করবা। লেনদেন সনাক্তকরণ, জাবেদা খতিয়ান, রেবেল সমান, জাবেদা সমানিত রেবেল, আর্থিক বিবরণ সম্পন্ন, জাবেদা সমান পরবর্তী রেবেল। আমি কি বলছি তোমরা যারা মুখস্থ করো না, তোমরা কিছুই বুঝো না, এভাবে হিসাব চক্র পড়তে হবে, তোমাকে একদম হিসাব চক্র পুরোটা মুখস্থ করে রাখতে হবে। যেমন এখানে বলা হয়েছে হিসাব চক্রের ষষ্ঠ ধাপ কোনটা, দেখি তোমরা কমেন্টে বলো তো এটা তোমাদের মনে আছে কিনা, জাস্ট আমি একটু চেক করি, আমাকে একটু বলো যে এটা মনে আছে কিনা। হিসাব চক্রের ষষ্ঠ ধাপ কোনটা মনে আছে? দেখি একটু বলো, হিসাব চক্রের ষষ্ঠ ধাপ কোনটা, বলো তাড়াতাড়ি, যাদের মনে আছে আর কি। যাদের মনে, আমি আবার বলবো, তোমরা এইভাবে মুখস্থ করবা, কিন্তু একদম এত গতিতে মুখস্থ করবা, সামনে যে জিজ্ঞেস করছো ওর যাতে একদম মুখ বন্ধ হয়ে যায় যে কার সাথে কথা বলতেছি আমি অ্যাকাউন্টিং নিয়ে। তাড়াতাড়ি বলো এটা কি হবে, পারতেছো না? আহা, এত পরে এবার বড় যদি না পারো সবাই, তো মানে গুজরে গুজরে হান দিয়ে হানা নিয়ে কি হবে? এটা সমন্বিত নিয়মের প্রস্তুতকরণ। আজিজা শুধু একজন, বাকিরা কি বুঝুনি আমি কি বলছি? বা বাকিদের হিসাব চক্র মুখস্থ নাই? মুখস্থ থাকার কথা তো, মুখস্থ করো আসলে। লেনদেন শনাক্তকরণ, জাবেদা খতিয়ান, রেবেল সময়, জাবেদা সমন্বিত রামিল। আবার লেনদেন শনাক্তকরণ, জাবেদা খতিয়ান, রামিল, সমন্বয় জাবেদা, সমন্বিত রামিল, আর্থিক বিবরণের সমাপনী জাবেদা, সমাপনী জাবেদা পরবর্তী রামিল। হিসাব চক্রের আবশ্যিক ধাপ 9টা, ঐচ্ছিক ধাপ 2টা এবং হচ্ছে তোমার পরিত্যাজ্য ধাপ 1টা। এই অংশটা মনে রাখবা। তাহলে এখানে ষষ্ঠ ধাপ কোনটা হবে? ষষ্ঠ ধাপ হচ্ছে রামিল। তোমাদের জন্য আমি বারবার বলতেছি হিসাব চক্র ইম্পর্টেন্ট। ইউনিভার্সিটি অ্যাডমিশনে গুচ্ছ সহ রাবি, গুচ্ছ, কবিতে, এসব জায়গাগুলোতে হিসাব চক্রের কোয়েশ্চেন করে ফেলা, একদম সোজা কোয়েশ্চেন কিন্তু। হ্যাঁ, আমরা হিসাব চক্রের জাস্ট এই ছকটা মনে রাখবো, জাস্ট এই ছকটা হিসাব চক্র থেকে আমরা মুখস্থ রাখবো, আমাদের আর কিছু পড়ার দরকার নেই হিসাব চক্রে, ঠিক আছে? এই যে হিসাব চক্রের এই ছকটা, যাদের কাছে বই নেই তোমরা একটা অ্যাসেস নিয়ে রাখতে পারো। হ্যাঁ, এই যে আবশ্যিক ধাপগুলো, ঐচ্ছিক ধাপ এবং হচ্ছে তোমার পরিত্যাজ্য ধাপ। এই যে আবশ্যিক ধাপ, তারপরে হচ্ছে ঐচ্ছিক ধাপ, এরপরে হচ্ছে কি ধাপ? পরিত্যাজ্য ধাপ, ঠিক আছে? এগুলো একটু হচ্ছে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবা, ক্লিয়ার? ও শেষ। অফিসের স্টুডেন্টরা কত বকা খেয়েছে, এটা বকা খাওয়া তো, এটা মুখস্থ রাখতে হবে। স্ক্রিবলি, লাইটিং, আহসান, হাবিব, শ্রাবণী, আয়েশ, আশফি, মুরসালিন, তানিম, তাজিয়া, আজিজা। ওকে, ঠিক আছে, শেষ। এবার এটা মুখস্থ থাকবে। হ্যাঁ, এটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে। শেষ, আমরা আর এখান থেকে আর কিছু দেখবো না। এখন আসো হচ্ছে আমাদের আসুনা, এই তো। তাহলে হিসাব চক্র গেল, আমরা এবার হচ্ছে এই পয়েন্টটাতে একটু আলোচনা করি। এটা এটা আমরা পারি। লেনদেনকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে কোথায় লিখতে হয়? আনসার হচ্ছে জাবেদায় লিখতে হয়। লেনদেনকে সর্বপ্রথম ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে কোথায় লিখতে হয়? জাবেদায়। জাবেদা হচ্ছে হিসাবের প্রাথমিক বই, মনে আছে তো? এবং খতিয়ান হচ্ছে হিসাবের স্থায়ী বই। শেষ। এবার দেখো এই কোয়েশ্চেনটাতে আমরা যাই। এই যে এটা খুবই কমন একটা কোয়েশ্চেন, এটা অনেকবার আসে পরীক্ষায়, যে এটা কোথায় বসাবা বলো তো তোমরা? আনসার দাও দেখি, আগে তোমাদের থেকে আনসার নিই, এরপর হচ্ছে আমি বলবো তাড়াতাড়ি। এটা কোথায় আনসার হবে? যে ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে কোন জাবেদায় লেখা হয়?
ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে কোন জাবেদায় লেখা হয়? ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে কোন জাবেদায় লেখা হয়? আনসার আসতেছে? সাউন্ড ঠিক আছে তো না? কোন জাবেদায় লেখা হয়? ঠিক আছে সবকিছু ওকে। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত, সাবাস সাবাস, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এখন আমার কথা হচ্ছে, ধরো এক্সামে বিক্রয় ফেরত নাই, এক্সামে বিক্রয় ফেরত নাই, এক্সামে আছে সাধারণ জাবেদা, এক্সামে অপশনে আছে কি জাবেদা? সাধারণ জাবেদা। তখন আনসার কি হবে? তখন কিন্তু আনসার সাধারণ জাবেদা হবে। মনে রাখবা, যদি কোনো বিশেষ জাবেদার জন্য প্রতিষ্ঠান ঘর বা বই মেনটেন না করে, জাবেদা তো একটা বই, তো ধারে বিক্রয় ফেরত, ধারে ক্রয় ফেরত, ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য ক্রয়, এগুলো সবগুলোর জন্য স্পেসিফিক বই আছে। ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা। তো এদের কোনো একটা বই যদি প্রতিষ্ঠান মেনটেন না করে, তাহলে এগুলোকে কোথায় লেখা হয়? এগুলোকে সাধারণ বা প্রকৃত জাবেদায় লেখা হয়। কোথায় লেখা হয়? তাহলে এখানে যদি অপশনে থাকতো ধারে বিক্রিত পণ্য ফেরত আসলে কোন জাবেদা লিখবে? বিক্রয় ফেরত। আনসার কি হবে? সাধারণ জাবেদা। মনে করো ধারে বিক্রিত পণ্য, ধারে বিক্রিত পণ্য কোন জাবেদা লিখবে? আনসার হচ্ছে বিক্রয় জাবেদা। ধারে বিক্রিত পণ্য কোথায় লিখবে? ধারে বিক্রিত পণ্য, তাহলে ধারে বিক্রয় কোথায় লিখবে? বিক্রয় জাবেদায়। কিন্তু অপশনে যদি বিক্রয় জাবেদা না থাকে, তখন আনসার কি হবে? সাধারণ জাবেদা। আমি বুঝাইতে পারছি আমি কি বলতে চাচ্ছি? তোমরা বুঝতে পারছো? আমার যদি কোনো বিশেষ জাবেদা অপশনে মিসিং থাকে, আমি প্রশ্ন পড়ে দেখতেছি এটা একটা বিশেষ জাবেদা, এই যে ধারে বিক্রয় ফেরত, এটা একটা বিশেষ জাবেদা, কিন্তু বিশেষ জাবেদাটা যদি অপশনে মিসিং থাকে, ওই টাইমে আমার আনসার কি হবে? সাধারণ জাবেদা। দুনিয়ায় যত জাবেদা আছে সব কোথায় বসানো যায়? সাধারণ জাবেদায়। কিন্তু হিসাব করার সুবিধার্থে এগুলোকে আলাদা আলাদা করে রাখা হয়। ঠিক আছে তো? ওকে ফাইন। সো এই জিনিসটা একটু মনে রাখবা, এটা পরীক্ষায় আসে। আর হিসাব চক্রে, আচ্ছা ঐচ্ছিক ধাপ মাত্র বলছি, তাড়াতাড়ি বলো তো কোনটা? মাত্র পড়ছি কিন্তু আমি, তাড়াতাড়ি করো কিন্তু মাত্র পড়ে। ঐচ্ছিক ধাপ কোনটা মনে আছে তো? ঐচ্ছিক ধাপ কোনটা? কার্যপত্র। ঐচ্ছিক ধাপ কোনটা মনে আছে তো? কার্যপত্র। হ্যাঁ, তোমরা কোনো কিছু না বুঝলে কিন্তু একটু কমেন্টে জানাইতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে, বিক্রয় ফেরত দেখি বলো তো। আমি একটু আগেই বলছিলাম যে ক্রয় ফেরত বিক্রয় ফেরতের জন্য কোন দলিল হবে, এখন বলো কোনটা দলিল হিসেবে নেওয়া হয়? একটু আগের পড়া, বলো মনে আছে? একটু আগেই পড়ছি, মনে আছে কিনা বলো। তাড়াতাড়ি বলো, আনসার কি হবে? সাবাস সাবাস, ঠিক আছে ধন্যবাদ। আমরা মাত্র যেহেতু পড়ছি তাহলে ভুল করি নাই আমরা। আমাদের আনসার হবে হচ্ছে বিক্রয় ফেরতের জন্য হচ্ছে কি নোট? ক্রেডিট নোট। আর ক্রয় ফেরতের জন্য হচ্ছে ডেবিট নোট। বিক্রয় ফেরত যাবে তাই লিখবে কোন নোট দেখে? ক্রেডিট নোট দেখে। ঠিক আছে, ক্রেডিট নোট। ক্লিয়ার? ওকে ফাইন। এইবার চলো, দেনা পাওনা নিষ্পত্তির সময় কোন বাট্টার উৎপত্তি হয়? ভাই বাট্টা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারে জাস্ট তোমাকে একটা প্যারা দিয়ে যাবে তুমি যদি না বুঝো। বলো দেনা পাওনা নিষ্পত্তির সময় কোন বাট্টার উৎপত্তি হয়? তো দেনা পাওনা নিষ্পত্তির সময় আমরা সবাই জানি কোন বাট্টা হবে, এটা একদম সিম্পল। কোন বাট্টা হবে দেনা পাওনা নিষ্পত্তির সময়? দেনা পাওনা নিষ্পত্তির সময় কোন বাট্টা? ভুলে যাচ্ছ কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ভুলে যাবে না, রিল্যাক্সে করো, সমস্যা নাই। ওকে, আনসার আসতেছে 2। 2 না 4? আচ্ছা, দেনা পাওনা নিষ্পত্তির সময় একদম সোজা, কিন্তু একদম সোজা। দেখি বলো কি হবে? আকসারা বলতেছে 4 হবে, মোহাম্মদ তানিম 4, সাবিকুন নাহার 4। হ্যাঁ, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টাটা সেটা হচ্ছে কি বাট্টা? নগদ বাট্টা। নগদ বাট্টা দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা, একটা হচ্ছে কি বাট্টা? বিক্রয় বাট্টা।
ঠিক আছে, দেওনা পাওনা নিষ্পত্তির সময়। তাহলে কারবারি বাট্টা কখন হয়? কারবারি বাট্টা হচ্ছে স্যার ধারে ক্রয় বিক্রয় করার সময়। ধারে কি করার সময়? ক্রয় বিক্রয় করা। এগুলো কিন্তু আমরা সবগুলো আমাদের অফলাইন অনলাইন ব্যাচগুলোতে পড়ে আসছি। সো জাস্ট বই আমি দেখাই দিই কোথায় আছে, যাদের কাছে মনে আছে তো মনে আছে, জাস্ট একটু রিকল করে নিচ্ছ, জাস্ট একটু আবার মাথার মধ্যে এটা ফিট করে নিচ্ছ যে এখানে আর কিছু নাই। এই যে এই যে এই যে, ঠিক আছে, কখন কি হয় বলা বলা আছে কিনা দেখো তো। এই যে কারবারি বাট্টা কখন হয়, যাদের কাছে বই নেই তোমরা একটা স্ক্রিনশট রেখো এটা, হ্যাঁ, একটা অ্যাসেস নাও, যাদের কাছে নেই, যাদের কাছে বই আছে সব দরকার নেই। তো কখন সংগঠিত হয়? পাওনা আদায় বা পরিশোধের সময়, নগদ বাট্টা। আর ধারে নগদ ক্রয় বিক্রয় করার সময়, ধারে বা নগদে ক্রয় বিক্রয় করার সময় কারবারি বাট্টা। কারবারি বাট্টার উদ্দেশ্য কি? কারবারি বাট্টার উদ্দেশ্য হচ্ছে বিক্রয় বৃদ্ধি করা। কারবারি বাট্টার উদ্দেশ্য হচ্ছে কি? বৃদ্ধি করা, বিক্রয় বৃদ্ধি করা। নগদ বাট্টার উদ্দেশ্য কি? নগদ বাট্টার উদ্দেশ্য দ্রুত পাওনা আদায় করা। ঠিক আছে, দ্রুত পাওনা আদায় করার জন্য হচ্ছে পাওনা নিষ্পত্তির সময় বাট্টা দেওয়া হয়, এটা হচ্ছে নগদ বাট্টা। ঠিক আছে, তো নগদ বাট্টা কয় প্রকার এটা আমরা সবাই জানি। নগদ বাট্টা হচ্ছে কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে ক্রয় বাট্টা, সরি একটা বিক্রয় বাট্টা বা প্রদত্ত বাট্টা বা প্রাপ্ত বাট্টা। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা পড়ে রেখো, এটা জাবেদাটা পরীক্ষায় আসতে পারে, এমসিকিউতে দেয় জাবেদা বলো, প্রাপ্ত বাট্টার জাবেদা, এটা হচ্ছে প্রদত্ত বাট্টার জাবেদা। ক্লিয়ার? এইগুলো একটু নিয়ে রাখো, এটা পড়ছো আগে, পারো এটা। শেষ, এবার আমরা সামনে চলে যাই। শেষ পর্যন্ত বুঝতে পারছি আমরা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এগুলা পারবো, এগুলা পারবো, পারবো তো, এগুলা পারবো, মনে আছে, মনে আছে, মনে আছে, পারবা পারবা ইনশাআল্লাহ। একটু পড়লে আর রিকল করে দিছি আমি, মানে যাদের আগে থেকে ভালো করে পড়া ছিল এখন রিভিশন হয়ে গেছে, যারা একটু ভুলে গেছো তোমরা আবার একটু মনে করে নিছো। হ্যাঁ, ওকে, চলো আসি এখানে জাবেদার আরেকটা ঝামেলা, যে নির্মাণাধীন দালানের বিদ্যুৎ সংস্থাপন বাবদ, নির্মাণাধীন দালানের বিদ্যুৎ সংস্থাপন বাবদ খরচ হইল 10,000 টাকা। তো নির্মাণাধীন দালানের বিদ্যুৎ সংস্থাপন বাবদ 10,000 টাকা যদি খরচ হয়, এই লেনদেনটির জন্য জাবেদায় কোন হিসাবটি ডেবিট হবে? তাহলে দেখো, নির্মাণাধীন দালানের বিদ্যুৎ সংস্থাপন ব্যয় বাবদ 10,000 টাকা খরচ করা হয়েছে। এখন বলো এখানে কি দালান কোটা হিসাব লিখবা নাকি বিদ্যুৎ সংস্থাপন হিসাব লিখবে? এই দুটোর একটা আনসার হবে, এগুলো তো আনসার হবে না, এক আর দুই, কোনটা হবে বলো? নির্মাণাধীন দালানের জন্য বিদ্যুৎ সংস্থাপন ব্যয় দিছো, সো বলো এটা কোথায় হবে? এটার আনসার কোনটা হবে, এক নাকি দুই? দুইটার একটাই হবে, কোনটা হবে বলো? কোনটা হবে আনসার, এক নাকি দুই? আচ্ছা, শ্রাবণী বলতেছে এক হবে। আচ্ছা, বাকিরা একটু আনসার দাও তাড়াতাড়ি, এটা এক হবে না দুই হবে? এ হবে, এ হবে সৈয়দা। আচ্ছা, বাকিরা এক হবে না দুই হবে? এক বড় না দুই বড়, আর ফাত ভাইয়ের মন বড়, বলো না তোমরা এরকম একটা ডায়লগ, বেরো ভাই, বললে সমস্যা আছে? এ হবে না? আচ্ছা, সৈয়দা তাহসিন এ, আজিজা এ, সানজিলা এ, তানিম এ, আচ্ছা ওকে, এ এ ঠিক আছে, ঠিক আছে, তাহলে এ হবে, ঠিক আছে, আনসার ঠিক আছে, এটার আনসার কি হবে? এক হবে। কেন? একটু বুঝে এখানে আমি একটু বলি। আসলে এখানে মূল খরচটা কি? মূল খরচটা কি বিদ্যুতের জন্য না দালানের জন্য? দালানের জন্য করা হয়েছে। তাহলে দালানের জন্য তুমি যা কিছু করবে সবকিছু দালানের মধ্যেই যাবে, কারণ তোমার আলটিমেট সম্পদ হচ্ছে দালান, তোমার আলটিমেট অ্যাসেটটা কি? দালান। তাহলে দালানের জন্য তুমি যা যা করবা সব কিসের মধ্যে যাবে? বিদ্যুৎ, মানে সব দালানের মধ্যে যাবে। এখন তোমরা কিন্তু বিদ্যুৎ সংস্থাপন নামে হিসাবটা দেখছো, রেওয়া মিলে এই ধরনের হিসাব থাকে, বিদ্যুৎ সংস্থাপন এই হিসাবটা কিন্তু রেওয়া মিলে থাকে। তাহলে এটা কখন থাকে? এটা একটু ক্লারিফাই করা দরকার না, যে এটা কখন থাকে আর দালানে কখন আসবে। দেখো, এটা তো বুঝে গেছে দালানে কেন আসছে, কারণ এখানে মূল খরচটাই হচ্ছে দালানে। বিদ্যুৎ সংস্থাপন মানে হচ্ছে তুমি তোমার ভাড়া একটা অফিস, তোমার নিজের অফিস না, তো এই অফিসে তুমি বিদ্যুতের হচ্ছে একটা কানেকশন নিছো, তাহলে এখানে বিদ্যুতের কানেকশনটা কিন্তু পুরো তোমার অ্যাসেট, তুমি নিজে নিছো, তাহলে এটা বিদ্যুৎ সংস্থাপন। বা তুমি একটা বিল্ডিং তৈরি করে ফেলছো, বিল্ডিং এর জন্য অ্যাকাউন্ট করে ফেলছো, অ্যাকাউন্ট শেষ, এখন নতুন করে এখানে হচ্ছে তুমি বিদ্যুৎ দিচ্ছ, এটা কিন্তু নির্মাণাধীন বিল্ডিং। হ্যালো, এটা কি বিল্ডিং? নির্মাণাধীন, কিন্তু কাজ চলতেছে, তাহলে এখনো দালান শেষ হয় নাই, দালান নামে অ্যাসেট এখনো খাতায় ওঠে না, এটা অনগোয়িং অ্যাসেট, অ্যাসেট এটা বাড়তেছে বাড়তেছে। কিন্তু যদি দালানটা রেডি হয়ে থাকতো, নতুন করে একটা বিদ্যুতের লাইন আসতো, তখন আমরা ভাবতাম যেটা বিদ্যুৎ সংস্থাপন হিসাবে আলাদা করে বসবে কিনা। ঠিক আছে, ওকে, তো এটা আনসার কি হবে? এটা আনসার হবে এক, দালান কোটা হিসাব। ওকে ফাইন, একদম সোজা একটা ম্যাথ, বাচ্চাদের ম্যাথ, আমি করাই দিচ্ছি। এখানে বলা হয়েছে 1 মার্চ সেলিম 10,000 টাকার পণ্য 10% কারবারি বাট্টায়, তাহলে 10,000 থেকে 10% কারবারি বাট্টা 1,000 টাকা বাদ।
1000 টাকা বাদ, আর আছে কত 9000 টাকা। তাহলে 9000 টাকা তার নিকট থেকে 5000 টাকা পাওয়া গেছে, তাহলে আর পাওনা কত, পাওনা হচ্ছে 4000 টাকা। 5000 টাকা পেয়ে গেছি, আর কত আছে, আর আছে হচ্ছে 4000 টাকা। ক্লিয়ার? সোজা প্রশ্ন। এবার আসো, এটা সোজা ছিল, এটা ফরি কি বলছে দেখো। মিসেস নওরিন 2016 সালের 1 মে তারিখে 1/15 নিট 60 শর্তে, আচ্ছা 1/15 নিট 60 মানে আমরা সবাই বুঝছি তো 15 দিনের মধ্যে দিলে কয় পার্সেন্ট বাট্টা। হ্যালো, এখানে দেখো 15 দিনের মধ্যে দিলে কয় পার্সেন্ট বাট্টা, 1% বাট্টা। 60 দিনের মধ্যে অবশ্যই দিতে হবে। 50,000 টাকার পণ্য ক্রয় করলো, মে 14 তারিখে মিসেস নওরিন ক্রয়কৃত পণ্যের মূল্য পরিশোধ করে। দেখো 1 তারিখ কিনছে, 14 মে পরিশোধ করছে, তাহলে বাট্টার সময়ের মধ্যে, বাট্টার সময়ের মধ্যে পরিশোধ করছে, তাহলে 1% বাট্টা পাবে। তাহলে 50,000 টাকার 1% কত, 50,000 টাকার 1% হচ্ছে 500 টাকা, তাহলে 500 টাকা বাট্টা পাবে, পাবে ঠিক আছে, যেহেতু পরিশোধ করতেছে, ও পণ্য ক্রয় করছে, ও বাট্টা পাবে, তাহলে 500 টাকা বাট্টা পাবে। বাকি 49,500 টাকা নগদে পরিশোধ করবে, তাহলে নগদান হিসাব ক্রেডিট করবে 49,500 টাকা পরিশোধ করছে। আর পাওনাদার ক্রেডিট হয়ে গেছে বরাবর 50,000 টাকা, পাওনাদার ক্রেডিট হচ্ছে কত 50,000 টাকা, আর বাট্টা পাইছে, বাট্টা ক্রেডিট, বাট্টা পাইছে 500 টাকা। বুঝতে পারছো হিসাব? আনসার কোনটা হবে? তিনটাই হবে। তোমাদের মাথায় এখন এখানে একটা জিনিস ঘুরতেছে, ভাইয়া এখানে 10% এটা বাদ দিলাম না কেন, এটা তো কারবারি বাট্টা না, এটা কি না কারবারি বাট্টা না। এইরকম দেখতে যে বাট্টা, এটার নাম হচ্ছে নগদ বাট্টা। এরকম দেখতে যে বাট্টা, সেটা হচ্ছে কি বাট্টা, নগদ বাট্টা। কিন্তু এটা বাদ যাবে না, এটা অ্যাকাউন্টে আসবে, এটা হিসাবে আসবে। হ্যাঁ, এরকম দেখতে যে নগদ বাট্টা, এটা পড়াইছি, তুমি যে স্ক্রিনশট দিছো না, স্ক্রিনশটে চেক করো, আছে এটা। এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো? ঠিক আছে। শেষ এতটুকু পর্যন্ত এটা বুঝছি আমরা এরপরে চলে আসি। ক্লিয়ার? এবার দেখো, এটা বুঝছো? কমেন্টে কথা কও না ভাই, বুক লাগে বাজি 10:30 বাজে, তারা নমাতে আনলো, কথা বলো ভাই, একটু আমাকে জানাও যে স্যার ঠিক আছে বুঝছি, ওকে স্যার, নমাতে জমাতে বললে এনে বুক লাগি ওই জান্নাতুল ফেরদৌস জবা আকসারা। ওকে, তোমরা খালি ক্লাসে কথা বলো না, যেখানে দরকার এখানে বলো না, ওইসা বুঝছো না, নমাতে দেখিল্লাই, বুঝছো কিনা বলো? বুঝছি, এইটা একটু বুঝলে তো হয়। আচ্ছা উম্মে সাইমা, হ্যাঁ ভালো মানুষ, ঠিক আছে, বুঝতে পারছি আমরা এতটুকু পর্যন্ত। এবার আমরা চলি। হ্যাঁ হ্যাঁ বুঝছি স্যার সৈয়দা, ধন্যবাদ স্যার। এবার আসো, শেষ, এটা গেছে, এগুলা বুঝবো আমরা। হ্যাঁ, তো এইবার এটা তোমরা করো। হ্যাঁ, আমি যদি সব করাই দেই তাহলে তো হইলো না, এটা তোমরা করো মিস্টার আশিক। আচ্ছা ওইটা দেখাই দিই তোমাদেরকে। হ্যাঁ, এই যে নগদ বার্তা, কারবারি বার্তা, এগুলো কিন্তু সবই বলা হয়েছে, মানে স্ক্রিনশট যারা নিছা, যারা আগে পড়ছো, কিন্তু ভুল করলে কিন্তু এই যে দেখতে কিরকম 2/10 and 30 নগদ বার্তা দেখতে কিরকম পাইছো, এগুলো কিন্তু সব আছে। যেখানে যেখানে আমি মানে তোমাদেরকে দাগাই দিচ্ছি বা পড়তে বলতেছি, এটা কিন্তু পড়ার জন্য দিছি, বইটা দাগাই দিচ্ছি এই জন্য, ঠিক আছে। সো মিস্টার আশিক এত 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 করো, এটা তোমরা করো, তাড়াতাড়ি করবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুক লাইক গিয়ে আমরা সবাই চলে যাবো, বুক লাইক গিয়ে মানে বুঝছো তো? হ্যাঁ আসবে, বুঝছি, থ্যাংক ইউ স্যার। আশিক কি করতেছে? আল্লাহুম্মা, না না এখন ক্লাস শেষ করব বলছি, মানে বুক লাগছে বলছি, যে না ক্লাস শেষ করব বলছি নাকি, বুক তো লাগতেই পারে, ক্লাস শেষ করব না, ক্লাস চলবে যতক্ষণ না মনে চাচ্ছে ততক্ষণ ক্লাস চলবে, সমস্যা নাই। তোমরা ক্লাস করো, বাদ ফরা হাইস, আগে ফুরিল, আনসার বলো সত্যানি নহরিস, উত্তর দে, আনসার করতে হবে। ও এ হবে একটা, এতক্ষণ লাগলে তো জীবন চলে যাবে গা, ঠিক আছে, এতক্ষণ লাগলে তো লাইফ উইল বি গন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলে দিই, দেরি যাচ্ছে, তাড়াতাড়ি। আজিজা সৈয়দা মুনতাহানা মুরসালিন সরি। আসলে এবার খেয়াল করি, মিস্টার আশিক 5,000 টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে আর 4,800 টাকা পাইছে, তাইলে 200 টাকা বাট্টা দিছে, তাহলে বাট্টা যেহেতু দিছে তাহলে বাট্টা ডেবিট, তাহলে ডেবিট পাশে বাট্টা কলামে 200 টাকা বাট্টা দিছে। টাকা পাইছি 4,800 টাকা, টাকা পাইছি, ঠিক আছে।
ডেবিট পাশে না, ডেবিট পাশে না, ডেবিট পাশে ব্যাংক কলামে কিছু আমরা চেক পাইছে নাকি? না, চেক পাই না, তাহলে এটা হবে না। 1 আর 2 আনসার কত হবে? এটা হবে এরকম, ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে, ক্রেডিট পাশে কিছু হবে? কিছুই হবে না। শাবাশ, এটা আর কিছুই হবে না তো, শেষ। টাকা পেয়ে গেছি তো, 5,000 টাকা পেয়ে গেছি তো, নগদানে, নগদানে 5,000 টাকা পেয়েছে, 4,800, 2,000, 5,000। আর কিছুই হবে না। হ্যাঁ, আর কিছু হবে? আর কিছু হবে না, কিন্তু খেয়াল রেখো, আর কিছু হবে না। তুমি যদি ভাবো এখানে আরো দুই একটা কিছু করা যাবে, তাহলে কিন্তু আর হবে না। সানজিলা আশফি, জান্নাত, তাজিয়া, খাদিজাতুল আশফি। ওকে, থ্যাংক ইউ স্যার, এতটুকু পর্যন্ত বুঝতে পারছি, পারবো এটা। এরপরে আসেন না, এবার হচ্ছে যে আরমান ব্রাদার্স 8,000 টাকা দেন আর পূর্ণ নিষ্পত্তিতে এই লেনদেনটি 3 গড় নগদান বইয়ে, এটা এখন দেখো প্রদান করছে, তাহলে প্রদান করলে ভাইস ভার্সা উল্টাই যাবে, উল্টাই যাবে, উল্টাই যাবে বলতে এখন প্রদান করছি, তাহলে ক্রেডিট পাশে, ডেবিট পাশে কিছুই হবে না, প্রদান করছি, এখন প্রদান করলে পুরোটা ক্রেডিট পাশে চলে যাবে। ক্রেডিট পাশে শেষ কলামে, হ্যাঁ শেষ কলামে 7,600 টাকা, শেষ কলাম মানে বুঝছো? আচ্ছা তোমাদেরকে একটা মজার কথা বলি, আমি বলছিলাম এটা ক্লাসে, তোমাদের মনে আছে কিনা আমি আবার একটু রিকল করি। এখন বাট্টাকে আগে লেখা হয়, আমরা আগে লিখতে অভ্যস্ত হচ্ছে এরকম, নগদ, নগদ, ব্যাংক আর বাট্টা, আমরা এটা লিখতে অভ্যস্ত, নগদ তারপরে হচ্ছে ব্যাংক এরপরে বাট্টা, আমরা এটা লিখতে অভ্যস্ত না, নগদ, ব্যাংক এবং বাট্টা। কিন্তু মজার বিষয় হচ্ছে আমাদের, খেয়াল করো, বাট্টাকে আগে লিখা হয়, এখন এখন লিখা হয় এরকম, বাট্টা, নগদ, ব্যাংক। তাহলে শেষ কলাম কোনটা? তাহলে শেষ কলাম হচ্ছে ব্যাংক। তাহলে এখানে যেটা বলা হয়েছে এটা কার কথা বলা হয়েছে? ব্যাংকের কথা বলা হয়েছে, বুঝতে পারছি? তাহলে বাট্টা, নগদ, ব্যাংক, এটা বুঝতে পারছি আমরা, বাট্টা, নগদ, ব্যাংক, ক্লিয়ার? আমরা যদি আমরা নগদ, বাট্টা, ব্যাংক লিখি অসুবিধা নাই, তবে এখানে ক্রেডিট পাশে শেষ কলাম মানে হচ্ছে এখানে ব্যাংককে বোঝানো হয়েছে, আমি এটা বলতে চাইছি। ক্রেডিট পাশে শেষ কলাম মানে এখানে কাকে বোঝানো হয়েছে? ব্যাংক বোঝানো হয়েছে, ব্যাংক। ঠিক আছে, তাহলে আমার আনসার কত হবে? 2 আর 3। তাহলে 2 আর 3 কোথায় আছে স্যার? 2 আর 3 আছে গয়ে। ঠিক আছে, আনসার কত হবে? গ। শেষ। এবার আসো, এখানে চেক দিছে, আসো খেয়াল করি, এটা এবার এটা পড়ো, এটা বলো বাট্টার পরিমাণ কত বের করি, চলো কি বলছে দেখো। কমেন্ট করতেছে, শো করতেছে না, সমস্যা নাই, দেরি হচ্ছে, এখানে নেটওয়ার্ক ইস্যু হয়তো কারো। সাবরিনা ট্রেডার্স 3/15, সরি 3/15 60 শর্তে পণ্য বিক্রয় করছে, 14 দিনের মধ্যে 97,000 টাকা পেল। ওকে, এবং 20 দিনের মধ্যে 50,000 টাকা পেল। আচ্ছা, এখানে পণ্য বিক্রয় করে 14 দিনের মধ্যে 97,000 টাকা এবং 50 দিনের 20 দিনের মধ্যে 50,000 টাকা পেল। সাবরিনা ট্রেডার্সের প্রদত্ত বাট্টার পরিমাণ কত? এটা কেমন কথা, প্রদত্ত বাট্টার পরিমাণ কত? প্রথমে হচ্ছে এখানে বিক্রি করছে কত টাকা, এটা তো আসলে বলে নাই। এখানে মেবি কোয়েশ্চেনে সামথিং ইজ মিসিং স্যার, আই হোপ এখানে কিছু একটা মিসিং আছে। মানে কত টাকা সেল করছে এটা মিসিং মনে হচ্ছে, 1 লাখ টাকা সেল করছে, 97,000 টাকা তো, 1 লাখ টাকা সেল করছে, হয়তো 14 দিনের মধ্যে 3,000 টাকা বাট্টা হবে, লাইক এরকম কিছু একটা মিসিং, তবে আমার মনে হচ্ছে যদি 1 লাখ টাকা হবে। ওকে, আমরা এটার দিকে একটু তাকাই, পড়ি আমরা, হ্যাঁ পড়ো কি বলছেন, পড়ো। মনি ট্রেডার্স এর বাট্টার পরিমাণ 2021 সালের 1 জানুয়ারি তারিখে 2 লাখ টাকা পণ্য 10% বাট্টায় ক্রয় করছি, তাহলে 2 লাখ টাকার উপর 10% গেল। আচ্ছা, এই যে বাট্টা, এটা কি নগদ বাট্টা না কারবারি বাট্টা? এটা অবশ্যই কারবারি বাট্টা, কারণ এটা কখন হচ্ছে? এটা ক্রয় বিক্রয় করার সময় হচ্ছে। তা আমরা জানি ক্রয় বিক্রয় করার সময় যখন বাট্টা হয়, এই বাট্টাটার নাম হচ্ছে নগদ বাট্টা, নাকি কারবারি বাট্টা? কোনটা? কারবারি বাট্টা, নগদ বাট্টা না। তাহলে এটা ক্রয় বিক্রয় করার সময় হচ্ছে, এটা হচ্ছে কারবারি বাট্টা। ডান, সমস্যা নাই, এটা বুঝলাম আমরা, কারবারি বাট্টা। এবার খেয়াল করো, 1 সপ্তাহ পর উক্ত মালের অর্ধেক 10% বাট্টায় পরিশোধ করছে। আচ্ছা, তোমরা আমি করো দেখি, তোমরা করো, আমি 1 মিনিট তারপর তোমাদের থেকে আনসার নিয়ে আমি করব, এটা তোমরা করো। সৌদা বলতেছো তাসিন মানে 20,000 টাকা না? আচ্ছা ফাইন, একটা আনসার পাইছি 20,000 টাকা, বাকিরা করো, বাকিরা করো, আনসার কত হয় দেখি, সবাই করি এটা একটু, হ্যাঁ গো ফর ইট, গো ফর ইট, করি। কারবারি বাট্টা, হ্যাঁ এটা করো, আনসার কত হবে? 19,000।
20,000। আচ্ছা 19,000 বলতেছো, 20,000 বলতেছো, ঠিক আছে আমরা চেক করি কত হয়। মুরসালিন বলতেছিস 20,000 টাকা। আচ্ছা আমরা প্রথমত একটা বিষয় আগে বোঝার চেষ্টা করি, যেটা আমরা ভুল করতেছি আমার মনে হচ্ছে। 2 লাখ টাকা থেকে কিন্তু 10% বাদ, এটা আর আসবে না। আমার কথা ঠিক আছে, কেন 10% বাদ? কারণ হচ্ছে, খেয়াল করো, এদিকে আসো, আমি 2 লাখ এদিকে করি আমি, হ্যাঁ তোমরা একটু বোঝার চেষ্টা করো। আমি 2 লাখ টাকার পণ্য ক্রয় করছিলাম, এর মধ্যে 10% বাট্টা দিয়ে দিছে সাথে সাথে ক্রয় করার সময়। তাহলে 10% যে 20,000 টাকার বাট্টা, এই 20,000 টাকা হচ্ছে কারবারি বাট্টা, এটা হচ্ছে কারবারি বাট্টা। তাহলে কারবারি বাট্টা বাদ দেওয়ার পর আর আছে 1 লক্ষ কত, 80,000 টাকা। 1 লক্ষ কত, 80,000। এবার আমি 1,80,000 টাকা পুরোটা তো পরিশোধ করি নাই, তাহলে তোমার আনসার 18,000 19,000 কেমনে আসতেছে? তোমার আনসার 18,000। এখানে যে বাট্টার কথা বলছে এটা তো কারবারি বাট্টার কথা বলে নাই, কারণ কারবারি বাট্টা তো হিসাবভুক্ত হয় না। হ্যালো, বুঝছো? কারবারি বাট্টা কি হয় না, হিসাবভুক্ত হয় না। তাহলে 1,80,000 অর্ধেক কত? স্যার 1,80,000 অর্ধেক হচ্ছে 90,000। 1,80,000 অর্ধেক কত? 90,000। 90,000 উপর কত পার্সেন্ট বাট্টা? স্যার 90,000 উপর 10% বাট্টা, তার মানে 9,000 টাকা হচ্ছে আমার বাট্টা। আমার আনসার কত? 9,000 টাকা। 20,000 টাকাও না, 19,000 টাকাও না। বুঝতে পারছি সবাই? আনসার কত? আনসার হচ্ছে 19,000 টাকা, সরি 9,000 টাকা। ক্লিয়ার? 9,000 টাকা কিভাবে আসছে? এতটুকু পর্যন্ত বুঝছি কিনা একটু কমেন্টে জানাইও। এটা ভুল করছো তোমরা। এবার মূল্য পরিশোধের পরে দায় কত? আসো, অর্ধেক পরিশোধ করছি আমরা, 1,80,000 থেকে 90 পরিশোধ করে দিছি। তাহলে আমার আর দায় আছে কত? আমার আর দায় আছে হচ্ছে, অবশিষ্ট দায় আছে হচ্ছে 90,000 টাকা। আমার অবশিষ্ট দায় আছে কত? 90,000 টাকা। স্যার দেখে মনে হয়েছে সোজা, বাট তোমরা অনেকেই গোলাই গেছো, কারণ অপশন সবই দিয়ে রাখছে স্যারে। স্যারে জানে তুমি কয়ভাবে ম্যাথ করতে পারো, তো সব দিবে তোমাকে, কিন্তু তোমার কাছে মনে হবে সবই কারেক্ট, আসলে কারেক্ট কিছুই না। মূল্য পরিশোধের পর দায় 90,000 টাকা, 80,000 টাকা না। হ্যাঁ বুঝছি বুঝছি, ধন্যবাদ। এখন সবাই বুঝতে পারছো এটা, এটা একটু বোঝার চেষ্টা করবা। হ্যাঁ ম্যাথ যেগুলো এখানে করাচ্ছি এগুলো পারলে মোটামুটি ইনাফ, এগুলো বেশি কঠিনও না বেশি সোজাও না, ঠিক আছে? তাহলে এটা আমরা একটু করি। এখানে বলছে নগদান হিসাবে জের কত? জনাব আসিফ 1 লক্ষ টাকা, 70,000 টাকা যন্ত্রপাতি, 20,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা আরম্ভ করছে। বাপ্পির নিকট থেকে 8,000 টাকা বিক্রয় ভাড়া প্রদান করছে নগদান হিসাবে। আচ্ছা প্রথমে নগদ 1 লক্ষ টাকা যোগ 70,000 যন্ত্রপাতি এগুলো দরকার নাই। বাপ্পির নিকট বিক্রয় 8,000 টাকা যোগ ভাড়া প্রধান 5,000 টাকা বিয়োগ, তাহলে 1,08,500 1,03,000 টাকা। আনসার কত? 1,03,000 টাকা আসছে। 1,03,000 আসছে, কারণ শুধু নগদ, এখানে নগদ ডেবিট। বাপ্পির নিকট বিক্রয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, এক্সট্রিমলি সরি। দেখছো আমি ভুল করতেছি, যে হয় নাই। বাপ্পির নিকট বিক্রয় করছে তো বাকিতে বিক্রয় হবে না। তাহলে 1 লক্ষ থেকে শুধু কত মাইনাস? 5,000 মাইনাস। আনসার কত? দেখছো স্যার যে সব দেয়, প্রমাণ পাইছো? স্যার যে সব দিবে তোমাকে। 1,05,000 8,000 5 1,03,000 দিছে, স্যারে সব দিবে। হ্যাঁ যে প্রমাণ পাইছো, আসলে স্যারে যে সব দেয়। আনসার কত হবে? আনসার হবে 95,000 টাকা। ক্লিয়ার ভাই? বুঝতে পারছি? ওকে ফাইন। এবার আমরা সামনে যে ক্লিয়ার, পারবো পারবো ইনশাআল্লাহ। বুঝেছো? আশা করি বুঝছো, না বুঝলেও বুঝছো, আর বুঝলে তো বুঝছো। এটা বুঝছো তো? 1 লাখ থেকে 5,000 টাকা শুধু বাদ কত থাকে? 95। এটা দেখে লাগছিল মনে যোগ হবে, আসলে যোগ হবে না, বাকিগুলোর সাথে তো নগদের সম্পর্কই নেই। ঠিক আছে তো? এতটুকু পর্যন্ত শেষ। এবার ওকে ওকে ফাইন। এবার এখানে কি বলছে দেখো, ওকে এখানে আরো একটা ম্যাথ দিছে। ম্যাথটা একটু আমরা চেক করি। বলতেছে সাকিব একজন ব্যবসায়ী, সাকিব তো এমনিও ভালো ব্যবসায়ী। তারপর তিনি জনাব মিজানের নিকট থেকে 50,000 টাকার, ওকে কি কি করছে? জনাব মিজানের নিকট থেকে 50,000 টাকার পণ্য বিক্রয় করে নগদ 5,000 টাকা এবং 10,000 টাকার একটি চেক পাইছে। পরবর্তী তিনি জানাবো, ওরে বাপরে বহুত কিছু করে ফেলছে। তো আসো আমরা ধারে বিক্রয়ের পরিমাণ বের করতে বলছে, এবং জনাব মিজানকে প্রদত্ত বার্তা কোন ধরনের বার্তা? একদম সিম্পল। প্রথম হচ্ছে ধারে বিক্রয়ের পরিমাণ আমরা বের করি। জনাব মিজানের নিকট 50,000 টাকার পণ্য বিক্রয় করছে, এটা হচ্ছে আমার বিক্রয় করছে 50,000 টাকা, এর মধ্যে নগদ পাইছে 5,000 টাকা, চেক পেয়েছে 10,000 টাকা, তাহলে 15,000 টাকা পাইছে। ধারে বিক্রয় হচ্ছে কত আছে? 35,000 টাকা, বাকিতে বিক্রয় আছে। ঠিক আছে ওকে। এবার জনাব মিজানকে উনি পরবর্তীতে জনাব মিজানকে 500 টাকা বাট্টা প্রদান করছে। আচ্ছা পরবর্তীতে করছে, কিন্তু সাথে সাথে করে নাই। সাথে সাথে করলে ক্রয় বিক্রয়ের সময় হইতো, ক্রয় বিক্রয়ের সময় হইলে কারবারি বাট্টা হইতো সাথে সাথে করলে, কিন্তু পরে করছে, পরে যখন করছে এটা নগদ বাট্টা।
পরে যখন করছে ইনস্ট্যান্ট বার্তা দিলে ক্রয় বিক্রয়ের সময়, এটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, কারবারি বার্তা। কিন্তু সাথে সাথে তো দেয় নাই, তাহলে আমার কারবারি বার্তা হবে না, এটা হবে কি বার্তা? নগদ বার্তা। ক্লিয়ার? বুঝতে পারছি? ওকে ওকে, বুঝছি সাইমা, আশফি, তারপরে কে? সৈয়দা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে ফাইন, এবার আসো। প্রদত্ত বার্তা কিভাবে হিসাবকে প্রভাবিত করে? আমি এটা জাবেদা তোমাদেরকে মাত্র মানে পড়তে বলছি, পড়াই নাই। দেখি বলো তো কি হবে। প্রদত্ত বার্তা কিভাবে হিসাবকে প্রভাবিত করে? বলো। জাবেদা, এটা জাবেদা দিছে, জাবেদা করলেই পারবা। তাড়াতাড়ি বলো। আচ্ছা, গ আয় কমে দায় বাড়ে। আশফি, আচ্ছা এরপর খাদিজা গ। আচ্ছা গ আর ঘ পাইছি, ওকে বাকিরা বলো, সমস্যা নাই, ভুলগুলো অসুবিধা নাই, কিন্তু শিখে ফেলো একবার। হ্যাঁ, প্রদত্ত বার্তা কিভাবে হিসাবকে প্রভাবিত করে? আচ্ছা, সিম্পল জিনিস, কিন্তু তোমরা গোলাচ্ছ কি জন্য আমি জানি না, খুব সহজ জিনিস। আনসার কত হবে এটার? আনসার, হ্যাঁ, এটা নাম্বার কত? 35। 35 দিয়ে দাও। তানিম বলতেছে খ। তানিম, ঠিক আছে, ওকে, 3টা আনসার পাইছি। আরো একটা পাইলে ভালো হইতো, গণতান্ত্রিক উপায়ে আমরা সামনের দিকে আগাইতে পারতাম। শ্রাবণী আজ বলতেছে এ। থ্যাংক ইউ স্যার, ইউ ফিল দা অল অপশন, তুমি সব অপশন ফিল আপ করে দিছো, আনসার 4টাই পাইছি। ঠিক আছে, এখন বলো আসলে আনসার কোনটা? স্যার আমি বলে দিই, আনসার হবে 1 নাম্বারটা, প্রদত্ত বার্তা। সরি, বার্তা প্রদান করা হয় হচ্ছে দেনাদারকে। দেনাদারকে বার্তা কি করা হয়? প্রদান করা হয়। দেনাদারকে বার্তা প্রদান করা হয়, ঠিক আছে, দেনাদারকে বার্তা প্রদান করা হয়। তাহলে বার্তা কাকে দেই? দেনাদারকে দেই, সিম্পল জিনিস, এটা মাথায় থাকবে আমাদের। এবার দেনাদারকে যেহেতু আমরা বার্তা দেই, তাইলে দেনাদারকে বার্তা দিলে এই বার্তাটা খরচ, এই বার্তাটা খরচ, কারণ প্রদত্ত বার্তা। এটা কি বার্তা? প্রদত্ত বার্তা। তো খরচ বাড়ে, খরচ বাড়ে, আর দেনাদার কি পায়? হ্রাস পায়। তাহলে যাবে দেখি প্রদত্ত বার্তা ডেবিট, দেনাদার ক্রেডিট। খরচ বাড়ছে, সম্পদ কমছে। ক্লিয়ার? বুঝতে পারছি এতটুকু পর্যন্ত? এতটুকু পর্যন্ত ক্লিয়ার? এ হবে আজিজা। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। সো তোমাদের সাথে আমাদের আলোচনা মনে হয় আজকে এতটুকু আমরা ক্লোজ করব। 1 মিনিট একটা কথা আছে, শেষ করে দিব আমি ক্লাস। আমরা অলমোস্ট ডান। হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত যা যা পড়াইছি বুঝছো কিনা বলো? প্রথম 2 অধ্যায় পারবা, ফার্স্ট এন্ড সেকেন্ড চ্যাপ্টার পারবা। আমরা এখনো পর্যন্ত ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার করছি। ভাই রে ভাই, আমি মারা যাবো এভাবে করতে করতে। থার্ড আর ফোর্থ আছে, ফিফথ আর সেভেন্থ আছে, 8 আছে, 9 আছে, ফার্স্ট তারপর ও আল্লাহ। তো তাড়াতাড়ি শেষ করতে হবে। আসলে প্রথম 2 অধ্যায়ে পড়ালেখা অনেক। প্রথম 2 অধ্যায় থেকে তোমরা মোটামুটি 10-12 প্লাস এমসিকিউ পাবা। 10 থেকে 12 আজকের ক্লাস যারা করছো তোমরা মোটামুটি 10-12 নম্বরের এমসিকিউ কভার করছো ইনশাআল্লাহ। অনেক বেসিক কথাবার্তা হয়েছে, পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে, সো চলো আমরা নেক্সট যে বিষয়টা আমাদের আছে আমরা একটু চেক করি। আর ওইখানে অনেকখানে এমসিকিউ সবগুলো নেওয়া হয় নাই। আচ্ছা, খতিয়ানের জের দ্বারা আমির প্রস্তুতকরণকে কি বলে? এটা একটা মজার প্রশ্ন। এটা বলো তো কি বলে? এটাকে কি বলে? এটাকে কি বলে? তাড়াতাড়ি বলো। বলো, এটা বলো। খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুত করাকে কি বলে? খতিয়ান দ্বারা রেওয়ামিল প্রস্তুত করাকে কি বলে? হ্যাঁ হ্যাঁ, শেষ করতেছি না, তোমার অনুরোধ রাখছি, পড়ো। বলো, খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুত করাকে কি বলে? আচ্ছা, শ্রাবণী বলতেছে এ। ওকে, এ পাইলাম। তারপর বলো বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি। তাড়াতাড়ি। বুঝছি, ঠিক আছে। এবার বলো, একসারা বলতেছে গ। ওকে, বাকিরা বলো। সৈয়দা খ। আমি আমি ওয়েট করতেছি, কেউ গ বলো, সামন প্লিজ গ বলো, মজা লাগতেছে আমার কাছে, আই এম এনজয়িং। বলো গো, কেউ বলো, গো বলো, সামন সামন সামন, প্লিজ প্লিজ গো বলো, মাথা ফাটাই ফেলাবো। এই পড়ালেখা করো, হ্যাঁ। এটা গ হবে, খ হবে, কি দিচ্ছ আনসার? হয়নি তা শুনো, আসো। সংক্ষিপ্তকরণ মানে হচ্ছে রেওয়ামিল। এই নামগুলো মনে রাখবে, এটা অ্যাডমিশনের মানে অ্যাডমিশন অনেকবার এই কোয়েশ্চেন গুলো আমরা পরীক্ষাও দেই। আর স্থানান্তরকরণ মানে শ্রেণীবিন্যাসকরণ, এরা মানে হচ্ছে খতিয়ান। স্থানান্তরকরণ বা শ্রেণীবিন্যাসকরণ মানে হচ্ছে কি? খতিয়ান।
চিহ্নিতকরণ মানে শুধু লেনদেন, চিহ্নিতকরণ। লিপিবদ্ধকরণ বা ব্যাখ্যাকরণ হচ্ছে, লিপিবদ্ধকরণ কিংবা ব্যাখ্যাকরণ মানে হচ্ছে জাবেদা। ব্যাখ্যাকরণ মানে হচ্ছে জাবেদা। এখন তুমি বলবা ভাই এগুলো তো আপনি ফরান নাই, এগুলা কি আছে? ফরাইছি, তুমি ফরো নাই যে মুরসালিন এ, নাজিবা এ, সৈয়দা আচ্ছা গবল, সঞ্জিলা এ, স্ক্রিবলি লাইটিং এ। না স্যার হয় নাই, হয় নাই, তোমরা ভুল করছো। স্থানান্তরকরণ আর শ্রেণীবিন্যাসকরণ মানে হচ্ছে কি খতিয়ান। রেওমিল মানে হচ্ছে সংক্ষিপ্তকরণ বা সার সংক্ষেপকরণ। এটার একটা নাম হচ্ছে সার সংক্ষেপকরণ। সার সংক্ষেপকরণ। আসো আমি দেখাই তোমাদেরকে, খেয়াল করো। এই যে এই নামগুলো লিখছি, এটার একটা অ্যাসেস নিয়ে রাখো। এবার আমি তোমাদেরকে দেখাই আসলে এটা আমরা কি পড়ছি কি পড়ি নাই। খেয়াল করি একটু, আসো রেওমিল না। ফার্স্টে হচ্ছে যে খতিয়ানটা দেখো, এই যে খতিয়ান এখানেই আছে, এত দূরে যেতে হবে না আমাদেরকে খতিয়ান পড়ার জন্য। এই যে দেখো খতিয়ান না, খতিয়ানের অপর নাম কি দেখতেছো? বই একটু পড়বা। আমার বইটাতে যে টপিক গুলো এমসিকিউ তে আসে আমি এগুলোকে বোল্ড করে করে দিচ্ছি, তোমরা বই খুললে এটা খেয়াল করবা। রাজা, পাকা বই, স্থায়ী বই, খতিয়ানকে বলা, এগুলো এমসিকিউ তে আসছে কিন্তু। শ্রেণীবিন্যাসকরণ, স্থানান্তরকরণ দেখতেছো এমসিকিউ তে আসছে কিন্তু এই বিষয়গুলো, এগুলো খতিয়ানের অপর নাম। হ্যাঁ, এরপরে আসা হচ্ছে রেওমিল যে সার সংক্ষেপকরণ, এটাও কি লিখছি? আমার তো মনে আছে যে লিখছি, না লিখলে এখন লিখে দিছি। রেওমিল কোথায়? হে রেওমিল, তুমি একটু এদিকে আসো। তাহলে রেওমিলের অপর নাম মনে থাকবে তো? রেওমিলের অপর নাম কি স্যার? রেওমিলের অপর নাম হচ্ছে সার সংক্ষেপকরণ। ঠিক আছে, রেওমিলের অপর নাম হচ্ছে সার সংক্ষেপকরণ। লিখি নেই না, সমস্যা নেই, এখন লিখে দিছি, মনে রাখবা। রেওমিলের অপর নাম কি? সার সংক্ষেপকরণ। ঠিক আছে, সো এখানে আমরা আসি, এরপরে আসি। আর এরপরে কি আছে? আচ্ছা এটা এটা রেওমিলে চলে যাচ্ছি, দাঁড়াও 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 দাঁড়াও। আমরা আজকে এখানে শেষ করি, আমরা নেক্সট ক্লাসে শুরু করব। দেখছো আমার ছবি আর খুঁজে পাই না, ঐতিহাসিক ছবি একটা ধরাই দিছে। আচ্ছা যাই হোক, যা দিছে আর কি। জাযাকাল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ভালো থাকবা স্যার। আচ্ছা আগামী কালকে ক্লাস কখন হবে? হ্যাঁ, আগামী কালকে ক্লাস হবে হচ্ছে সকাল 10টায়। ওকে কিডিং, আগামীকাল ক্লাস হবে হচ্ছে বরাবর রাত 9টায়, আবার আগের মতো। ঠিক আছে, আগামীকাল রাত 9টায় তোমাদের সাথে আবার দেখা হবে এই যে মুনসুরাবাদ প্রান্তরে। তোমরা তোমাদের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় থাকবো। আগামীকাল কয়টায়? রাত কয়টায় স্যার? রাত 9টায় বরাবর। ঠিক আছে, আজকে কিন্তু ওটা অন টাইমে শুরু হয়েছে, সো কালকে শুরু হয়ে যাবে, চলে আসবা। আর তোমরা বান্ধবীদেরকে মেনশন করো নাই, বন্ধুদেরকে মেনশন করো না, এটা তোমরা ভালো করো না, ইউ শুড। হ্যাঁ, ওকে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, জাযাকাল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাসায় প্র্যাকটিস করতে থাকো, পড়ো, আর মানে অ্যাকাউন্টে একটু একটু চর্চা করতে থাকো, অন্য সাবজেক্টও পড়ো। টাটা।